হৃদের হাতে পেঁচানো বিষাক্ত সাপটি হৃদের হাতে ঝাঁকুনিতেও পড়ল না মাটিতে, বরং সাপটি রেগে গিয়ে পুনরায় হৃদের হাতে একই জায়গাতে কামড় বসালো তৎক্ষণাৎ, যার সূত্র ধরে হৃদ পুনরায় বিরক্তি সূচক চিৎকার করে উঠল মায়ার সামনে। তিক্ততা ভঙ্গিতে বলে উঠে সে, পেঁচানো বিষাক্ত সাপটি হৃদের হাতের ঝাঁকুনিতে পড়ল না, বরং রেগে গিয়ে পুনরায় একই জায়গায় কামড় বসালো সঙ্গে সঙ্গে, যার সূত্র ধরে হৃদ পুনরায় চিৎকার করে উঠল তৎক্ষণাৎ। মায়ার পিত্ত চমকে উঠল, উত্তেজনায় দৌড়ে আসলো মুহূর্তে হৃদের কাছে। মায়ের ভয়ার্ত চোখ দুটোতে বেসামাল আতঙ্ক ভেসে উঠল হৃদকে বিপদের সম্মুখীন হতে দেখে। নিজের কথা বলে এবার হৃদকে বাঁচাতে চায় ছোট মায়া। কিভাবে সাপের কবল থেকে হৃদকে বাঁচাতে হবে তা জানা নেই মায়ার, তবে এতটা জানে সে তার মানুষকে বাঁচাবে যেভাবেই হোক। নিজের অবুঝতায় মায়া এক পাগলামি করে বসলো। কোনো কিছু চিন্তাভাবনা না করে ভয়ে উত্তেজনায় মায়া হৃদের হাতে পেঁচিয়ে থাকা বিষাক্ত সাপটিকে ধরে ফেলতে চায় দু হাতের ঝাপটায়, কিন্তু তৎক্ষণাৎ বাধা দিল হৃদ। মায়াকে বোকামি করতে দিল না, আর না বিষাক্ত সাপের ছোপল খেতে দিল। মায়া সাপটিকে দু হাতে জাপটে ধরার আগে হৃদ নিজের হাতটি সরিয়ে নিয়ে অতি কৌশলে দক্ষতার সাথে অন্য হাতে সাপের গলা চেপে ধরে তৎক্ষণাৎ ছিটকে দূরে ফেলল নিজের থেকে। কিন্তু এখানেই ক্ষান্ত হলো না কিছুই, বরং বাড়ল। প্রাথমিক পর্যায়ে হৃদ দ্রুত নিজের বাম হাত দিয়ে ডান হাতটা শক্ত করে চেপে ধরে, যাতে করে সাপের বিষ পুরোটা শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে না পারে। আপাতত হাতের বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দরকার হৃদের, নয়তো বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে তার জন্যে। মায়া অস্থির হয়ে কান্নায় ভেঙে পড়ল। এই মুহূর্তে কিভাবে কি করতে হবে কিছুই বুঝল না সে। মায়ের জীবনে এই প্রথম সে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হলো, তাই এই ভয়ানক বিপদ নিরাময় রাস্তাটাও অজানা এই মুহূর্তে মায়ের কাছে। ভয়ে অস্থির তোলপাড় মায়া দ্রুত এগিয়ে এসে হৃদের বাহু চেপে ধরতে হৃদ হালকা চমকে উঠে তাকায় মায়ের দিকে। মায়ের চোখ দুটো টইটুম্বরে জলে। হৃদ বুঝতে পারছে মায়া এই পরিস্থিতিটার থেকে ভয় পাচ্ছে, কিন্তু হৃদ সেদিকে বিশেষ একটা মনোযোগী হলো না, বরং সাপের বিষ নিরাময়ের জন্য প্রাথমিকভাবে হৃদ তাৎক্ষণিক মায়ের বুকে জড়িয়ে থাকা কলেজের সাদা ওড়নাটা টেনে নিয়ে শক্তভাবে বেঁধে নেয় নিজের ডান হাতটি। শরীরে বিষ ছড়িয়ে পড়ার আগে হৃদ দ্রুততার সঙ্গে মায়ার এক হাত চেপে ধরে সামনের দিকে দৌড় লাগায় জঙ্গল থেকে বের হওয়ার জন্য। চারপাশটা নিরাপদ নয়, দ্রুত না বের হলে পুনরায় যে কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ নিরাপত্তার কথা ভেবেই মায়াকে নিয়ে দৌড়ে আসে গাড়ির দিকে, কিন্তু গাড়ির কাছে আস্তে আস্তে কিছুটা সময়ের মধ্যেই ঝিমিয়ে পড়ে হৃদ সাপের বিষে। গাড়ির দরজা টেনে ধরার আগে হৃদ ঝিমিয়ে পড়ে যায় নিঝুম রাস্তায়। সাপের বিষাক্ত বিষ হৃদকে ক্রমশই কাবু করে ফেলছে ধীরে ধীরে। হৃদের অল্প দৌড়ানোতেই তরতর করে কম্পন সৃষ্টি হলো পুরো শরীরে। হৃদ নেতিয়ে গেল মুহূর্তে, শ্বাসকষ্ট হলো ক্রমশ। বন্ধ নিঃশ্বাস আটকে আসার কারণে হৃদ হা হয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো উপুড় হয়ে, দুহাতে রাস্তায় ভর করে। হৃদের কপাল বেয়ে ঘাম ছুটে দরদর করে। হৃদ সিক্ত ব্যথাতুর দৃষ্টিতে তাকায় রাস্তার দূর প্রান্তে সামনের দিকে। যেদিকে তাকাচ্ছে সরু রাস্তা আর দুপাশে জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ল না হৃদের। সে মায়াকে সেভ করতে চায়। এই মুহূর্তে তার কিছু হলে তার বউকে কে সেভ করবে এই আগ্রত বিপদ থেকে? হৃদ জীবনে প্রথম নিজেকে কিছুটা অসহায় বোধ করলো, তার বউকে সেফই কোথাও রাখতে পারছে না বলে। ব্যথাতুর হৃদ ঘাড় ঘুরিয়ে পাশে তাকায় মায়ার দিকে। নিজের সদ্য বিয়ে করা বউ নামক মানুষটিকে নিভু চোখে দেখলেও ছটফট করতে তার জন্যে। হৃদ মায়ের দিকে তাকিয়ে বার কয়েক বড় বড় নিঃশ্বাস টেনে পুনরায় চট করে উঠে দাঁড়ায় মায়াকে সেফ রাখার জন্য। কাপা কাপা হাতে গাড়ির দরজা খুলে মায়াকে ভিতরে ঢুকানোর আগে আবারও হৃদ ঝিমিয়ে পড়ল রাস্তায়। তার সাথে সাথে মায়াও পড়ে হৃদের পাশে, কারণ হৃদ তখনও মায়ের হাত শক্ত করে চেপে ধরে রেখেছিল। হৃদের বারবার ঝিমিয়ে পড়ায় মায়া ডুকরে কেঁদে ওঠে, উত্তেজনায় জাপটে ধরে হৃদকে। শুনশান ফাঁকা নিস্তব্ধ রাস্তায় একটা কাকও উকি মারছে না। এমনত অবস্থায় হৃদের সাপের বিষ কাতরানোটা ছিল মৃত্যুর সামিল মায়ার জন্যে। অখ্যাত মায়া বুঝলো না কি করতে হবে এমনতর অবস্থায় তার। শুধু এতটা বুঝলো হৃদের ইমিডিয়েটলি চিকিৎসা প্রয়োজন, নয়তো বড় কোনো বিপদের সম্মুখীন হতে হবে তাদের। হৃদ হাল ছাড়ল না, শক্ত থাকলো। মায়াকে এক হাতে বুকে আঁকড়ে ধরলো। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে চারিপাশে নিজের ব্যথাতুর দৃষ্টিতে বুলালো নীরব সে। নিস্তব্ধ খালি রাস্তায় চারিপাশে বিপদ আর বিপদ। হৃদ চকিত হলো। তাৎক্ষণিক ভয়ে মায়াকে সেফলি বাসায় পৌঁছাতে না পারলে জঙ্গলি জানোয়ার বা পাহাড়ি নেশাক্ত বখাটে ছেলেদের হাতে পড়বে মায়া, এতটা হৃদের দৃঢ় বিশ্বাস। আর এই বিষয়টি আঘাত হানলো হৃদের পাষণ্ড বুকে, যার রেশ ধরে মুহূর্তে অসহায় হয়ে পড়ল হৃদ। এতটা অসহায় তার গ্যাংস্টার জীবনে কখনো পড়েনি। হৃদ নিজেকে সংযম করতে চায়, বিষের যন্ত্রণায় কাবু করে পুনরায় কোনো রকম মায়াকে নিয়ে উঠে দাঁড়ায় গাড়িতে ওঠার জন্য।
কিন্তু এবারও ভাগ্য সহায় হলো না হৃদের, কারণ ততক্ষণে হৃদের শরীর অসাড় হয়ে আসে বিষাক্ত বিষের তাড়নায়। গাড়ির দরজা টেনেও হৃদ মায়াকে গাড়িতে উঠাতে পারল না। তার আগে আবারও মায়াকে নিয়ে ঝিমিয়ে পড়ল রাস্তায়। তবে মায়ের হাতটা ছাড়ল না হৃদ, বরং শক্ত করে চেপে ধরে রাখলো যাতে মায়া পালিয়ে যেতে না পারে। ততক্ষণে হৃদের শরীরও টকটক করে পুরো দমে কেঁপে কেঁপে উঠে জানান দিচ্ছে তার বিষের বার্তা। শরীরময় ঘেমে জবজবে হলো 2 মিনিটে। অবশেষে হৃদ বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে গাড়ির চাকার সাথে গায়ে লিয়ে বসে। নিজের নিভানোর দৃষ্টিতে মায়ের দিকে স্থির করে কোনো রকমে বলে ওঠে, আমার বাম পকেটে ফোন আছে, আসিফকে কল দাও, বলো আমরা বিপদে আছি, তোমাকে সেভ করতে বলো, কুইক। আতঙ্কিত মায়া হু হু শব্দ করে কেঁদে ওঠে হৃদের কথায়। ভয়ে উত্তেজনায় হৃদকে জাপটে ধরে 2 হাতে। হৃদের গলায় মুখ ডুবিয়ে সশব্দে কেঁদে ওঠে মায়া। হৃদ মায়ার ভয় বুঝতে পেরে নিজের বাম হাতে মায়ার কাপড় চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে চায়, কিন্তু অবশিষ্ট শক্তি না থাকায় পারল না হৃদ মায়াকে নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিতে। তবে মায়া হৃদের চেষ্টাটুকু বুঝলো, তাই সে নিজেই এগিয়ে এসে হৃদের সাথে গভীরভাবে জড়িয়ে যায়। মিশেরা হৃদের বুকের সাথে গলায় মুখ ডুবিয়ে সশব্দে ফুপাতে ফুপাতে। হৃদ মায়ের কাণ্ডে অল্প অবাক হলো, তাই ব্যথাতুর চেহারায় হাসলো অল্প। হৃদ মায়ের কোমরে নিজের বাম হাতটা আলতোভাবে রেখে নিজের গাল ঠেকালো মায়ের মাথার পাশে। মোলায়েম কণ্ঠে বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল হৃদ মায়াকে, হৃদ আমার হাতে সময় খুব কম, তুমি দ্রুত আসিফকে ফোন দাও, বলো এখন আসতে। ভয়ার্ত মায়া এই মুহূর্তে কি করবে বুঝতে পারছে না। উত্তেজনায় অস্থিরতায় সবকিছু যেন গুলিয়ে ফেলে তৎক্ষণাৎ। তাই হৃদের কথাগুলো শুনেও যেন বুঝল না মায়া, কারণ মায়ার প্রেমময় গোছানো দুনিয়াটা যেন এক মুহূর্তে উল্টে যায় প্রিয় মানুষটিকে মৃত্যুসজ্জা অবস্থায় দেখে। মায়া নিজের হাতের বাঁধন আরও শক্ত গভীর করে জড়িয়ে ধরে হৃদকে ডুকরে কেঁদে ওঠে। হৃদ তখনও থেমে থেমে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তার শরীর ক্রমশই নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। 2 চোখের পাতা বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে। হৃদ চেষ্টা চালালো 2 চোখে পাতা মেলে তাকানোর, কারণ সে বুঝতে পারছে তার হাতে সময় কম, মৃত্যু নিশ্চিত এবার। তাই হৃদ আর এক মুহূর্ত অপচয় করতে চাইল না, বরং পুনরায় তাগাদা দিল মায়াকে আগের ন্যায় বলে উঠল, বউ প্লিজ কথা শোনো আমার, আসিফকে ফোন দাও দ্রুত। মায়ার আর অবাধ্য হলো না হৃদের, বরং হৃদের বাধ্য বইয়ের মতো চট করে স্বামীর কথা অনুযায়ী দ্রুত আসিফকে কল করলো তাৎক্ষণিক। কয়েক সেকেন্ড রিং হওয়ার পরপরই আসিফ ফোনটা ধরলো আদেশের সাথে, কিন্তু আসিফকে কিছু বলতে না দিয়ে তার আগে উত্তেজিত মুখ খুলল মায়া। অনর্গল ভাবেই বলে গেল তাদের অবস্থার কথাগুলো আসিফকে। মায়ার মুখে সবটা শুনতে উত্তেজিত হলো আসিফ। মায়াকে সতর্ক বার্তা হিসেবে বলল বেশ কিছু কথা। ভাবি, আর যাই হোক না কেন ভাইয়াকে ঘুমাতে দিবেন না কোনোভাবেই প্লিজ। ভাইকে বিষাক্ত সাপ কামড়িয়েছে ভাবি, যদি ভাই একবার ঘুমিয়ে পড়ে তো ভাইকে আর বাঁচানো যাবে না। প্লিজ ভাবি, আল্লাহ দোহাই লাগে, আমি না আসা পর্যন্ত ভাইকে জাগিয়ে রাখার চেষ্টা করুন প্লিজ। আমি ততক্ষণ ডাক্তার নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। আসিফ ফোন রাখলো। মায়া ততক্ষণে হৃদকে পুনরায় জাপটে ধরার চেষ্টা করলো, কিন্তু হৃদ বাধা দিল, কারণ হৃদ বাম হাতে নিজের গায়ের ব্রাউন জ্যাকেটটা কোনো রকমে টেনে খোলার চেষ্টা করলো। মায়া বুঝলো হৃদের গরম লাগছে, তাই কাপড় খুলতে যাচ্ছে গায়ের থেকে। মায়াও কান্না করতে করতে সাহায্য করলো হৃদকে জ্যাকেটটি খোলার জন্য, কিন্তু হৃদ নিজের গায়ের জ্যাকেটটি ফেলে না দিয়ে উল্টো মায়ের গায়ের জড়িয়ে দিতে দিতে বলল, এটা পরে দ্রুত নিজেকে ঢাকো, আমার ভালো লাগছে না তোমাকে এই হুট, আমার ভালো লাগছে না তোমাকে এই হট অবস্থায় দেখতে, কেমন কেমন যেন লাগছে। উফ, মারা যাচ্ছি, তারপরও তোমার তো বেহাল হচ্ছি বউ। ফুপিয়ে কেঁদে উঠল মায়া। হৃদের মুখে মারা যাচ্ছি কথাটা আঘাত করলো মায়ার কলিজায়, তাই ডুকরে কেঁদে উঠে হৃদকে বলে উঠে, মায়া আপনার কিচ্ছু হবে না, আসিফ ভাই আসছে তো আমাদের নিতে, আপনি একদম ঠিক হয়ে যাবেন দেখেন। মায়ার সামনে শক্ত থাকলো হৃদ, মরে যাবে এই ভেবে বিন্দুমাত্র দুর্বল দেখালো না হৃদকে, বরং শক্ত মনোভাব নিয়ে কম্পিত হাতে নিজের গায়ের জ্যাকেটটা এগিয়ে দেয় মায়াকে। মায়া তৎক্ষণাৎ হৃদের কথা অনুযায়ী নিজের গায়ে হৃদের জ্যাকেটটা জড়িয়ে নিতে হৃদ কম্পিত হাত বাড়িয়ে জ্যাকেটটার চেনটা মায়ের গলা অবধি লাগিয়ে দেয় একটানে। পরে নিজের বাম হাতের ডান হাতটি শক্ত করে চেপে ধরে হৃদ মাথায় ঠেকায় গাড়ির সাথে। নিভিয়ে যাওয়া গলায় হৃদ বলতে শুরু করে মায়াকে, আমরা ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থান করছি হৃদ, আমাদের কাছে আসিফের পৌঁছাতে 2-3 ঘন্টার সময় লাগবে অনায়াসি, আর আমি বড়জোর 5 থেকে 10 মিনিট বাঁচব, তারপর ব্যথায় ছটফট করতে করতে মারা যাব। তুমি গাড়ি চালাতে জানো না, তারপরও আবার সন্ধ্যা হয়ে আসছে। জঙ্গলে নেশাক্ত বখাটে ছেলেদের যাতায়াত বেশি থাকে, সেই সাথে জঙ্গলি পশুদেরও। আমি মারা গেলেও আসিফ তুমি অবধি পৌঁছাতে পৌঁছাতে নিশ্চিত তোমারও কোনোটা কোনো ক্ষতি হয়ে যাবে ততক্ষণে। আমার গাড়ির চাবি জ্যাকেটের পকেটে রাখা আছে,
আমি মরে গেলে তুমি গাড়ির ভেতরে চলে যাবে এবং গাড়ির দরজা লক করে দিবে। এতে করে আসিফ না আসা অবধি তুমিও সেফ থাকবে এই খালি রাস্তার মধ্যেও। কারণ আমার গাড়ির কাঁচ বুলেট প্রুফ, তাই চাইলেও কেউ আমার গাড়ি ভেঙে তোমাকে বের করতে পারবে না। তুমি নিরাপদ থাকবে। আমার চিন্তা করে খবরদার তুমি গাড়ি থেকে বের হবে না কিন্তু, আর না অবাধ্য হবে আমার আদেশের। আমার যা হবার তাই হবে, তারপর তুমি গাড়ি থেকে বের হবে না। আর একটা কথা। কথাগুলো শেষ করতে পারল না হৃদ, তার আগেই হাঁপিয়ে উঠল বিষের তাড়নায়। বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো একাধারে। মায়া থমকালো হৃদের কথাগুলো শুনে। নিজের শেষ নিঃশ্বাস এসেও তার স্বামী তাকে সেফ রাখতে চায় তাকে। মায়া স্তব্ধ হলো। মায়ের চোখের জলের সাথে সাথে শরীরও তরতর করে কেঁপে উঠল দ্বিগুণ হারে। শীতল হাওয়া বয়ে যেতে লাগলো মায়ার শিরা উপশিরায়। নিস্তব্ধ নির্বাক মায়া শূন্য অনুভূতি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদের দিকে। মায়ার অবাধ্য চোখের জল গাল গড়িয়ে টপটপ করে স্রোতধারায় পড়তে লাগলো হৃদের পরিহিত জ্যাকেটটার উপর। হৃদ নিভিয়ে যাওয়া দৃষ্টিতে তাকায় মায়ার দিকে। শরীরে বিষাক্ত বিষের কাতর হয়ে খানিকটা নড়াচড়া করতে চাইল হৃদ, কিন্তু নিজের দুর্বলতায় করতে পারল না সেটা। হৃদের মনের অসমাপ্ত কথাগুলো পুনরায় বলতে চায় মায়াকে, কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের কথাগুলো গলায় আটকে যাচ্ছে বারবার, যার কারণে হৃদের চোখ দুটো বন্ধ হয়ে আসছে গভীর ঘুমে। মায়ার টনক নড়ে হৃদের অবস্থা দেখে। তৎক্ষণাৎ মনে পড়ে আসিফের বলা কথাগুলো যে হৃদকে কোনোভাবে ঘুমোতে দেওয়া যাবে না। যদি হৃদ একবার ঘুমিয়ে পড়ে তো তাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। মায়া উত্তেজিত হলো, সশব্দে কেঁদে উঠল হৃদকে ঘুমাতে দেখে। দ্রুততার সঙ্গে হৃদের গালে ঠাঁই পায় মায়ার ছোট্ট ছোট্ট হাত দুটোয়। মায়ার বেসামাল ভঙ্গিতে হৃদকে জাগ্রত রাখার জন্য মুখে আওড়ায় উত্তেজিত বুলি। দুহাতে হৃদের গাল ধরে নাড়াতে নাড়াতে বলে, মায়া ঘুমাবেন না প্লিজ, আমাকে দেখুন, আমার কথাগুলো শোনার চেষ্টা করুন। আপনি ঘুমালে আমি আপনাকে ফিরে পাবো না, আর আমি আপনাকে হারাতে চাই না। আপনাকে হারানোর মতো ধৈর্য নেই আমার। প্লিজ প্লিজ ঘুমাবেন না আপনি। হৃদ বন্ধ দু চোখের পাতা কোনো রকম টেনে মায়ের দিকে তাকানোর চেষ্টা করলো। নিভু নিভু চোখে দেখলো মায়ের পাগলামোর বিলাপ। হৃদ মায়াকে বুকে টেনে নিতে চায়, তাই মায়ের দিকে নিজের বাম হাতটা বাড়িয়ে দিতে দ্রুত মায়া হৃদের বাহু ডোরে চলে আসে। হৃদ মায়াকে বুকে নিয়ে আবারও বলতে শুরু করে কোনো রকম ভাবে, এভাবে সবটা শেষ হবে ভাবিনি আমি। তোমাকে গভীরভাবে ছোঁয়া হয়নি আমার। তোমাকে স্বামীর সোহাগে পূর্ণতা করতে পারলাম না, আর না পারলাম দিতে একটা সংসার। অপূর্ণতা থেকে গেল অনেক কিছুই। দুজনের না বলা কথাগুলো শোনা হলো না রাত জেগে। ভেবেছিলাম তোমাকে শেষ নিঃশ্বাস অবধি হেফাজত করব, সেটা হলো না। তাই আমি আমার আমানত তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তোমার হেফাজত করবে সর্বদা। তুমি আমার আমানত, আমার বিয়ে করা বউ। তাই আমি স্বামী হয়ে তোমাকে নিষেধ আদেশ করে যাচ্ছি। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারবে না, আর না কোনো দ্বিতীয় পরপুরুষের ছোঁয়া তোমার গায়ে পাকবে। আমি আমার জীবনের প্রথম পুরুষ। আমি তোমার জীবনের প্রথম পুরুষ ছিলাম, তাই আমি থাকতে চাই বাকি জীবন তোমার প্রথম পুরুষ হয়ে, যাতে মৃত্যুর পর অন্তত পরকালে যেন তোমাকে আমার স্ত্রী হিসেবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি। আমার সাথে যেন অন্য কোনো অংশীদার তারিখে না থাকে তোমার দ্বিতীয় স্বামী হিসেবে। তোমাকে চাওয়ার জন্য আল্লাহর কাছে সেটার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম আমি। 2 সেকেন্ড থেমে হৃদ পুনরায় নিঃশ্বাস টেনে আবারও বলতে শুরু করে, হৃদ, আমার মৃত্যুর পর তুমি আমার দাদা দাদিকে নিয়ে সুইজারল্যান্ডে চলে যাবে। আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম পূর্ব থেকে। আমার জীবনের নিশ্চয়তা ছিল না বিধায় অনেক আগের থেকে সকল ব্যবস্থা করে রেখেছিলাম পরিবারের নিরাপত্তার জন্য। তাছাড়া আসিফ তোমাদেরকে নিরাপত্তা দিবে সবসময়। সেই সাথে সুইজারল্যান্ড সরকারও তোমাদেরকে নিরাপত্তার বিষয়টি দেখাবে স্বয়ং। আমি মারা যাওয়ার পর তোমাদের বাংলাদেশে থাকাটা বিপজ্জনক হয়ে উঠবে, কারণ আমি একজন গ্যাংস্টার মানুষ। আমার বন্ধু নেই শত্রু ছাড়া। আমার মৃত্যুতে তারা আমার পরিবারের উপর অ্যাটাক করবে মরার জন্য। তাই তোমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। আসিফ বলে দিবে কি কি করতে হবে তোমাদের। তোমরা আসিফের কথা মতো কাজ করবে শুধু। আমি তোমাদের সকল বিষয়ের কাগজপত্র করে রেখেছি, সময়ের সাথে সাথে একটা একটা করে তোমাদের হতে
তোমাদের হাতে পাবে। সবটাই গুছিয়ে রেখেছিলাম পূর্ব থেকে, শুধু তোমাকে এই জীবনের পূর্ণতা দিতে পারলাম না বউ। তুমি বাকিটা জীবন নিঃসঙ্গহীন একা কাটাতে হবে। জানি কষ্ট হবে তোমার, তারপরও তোমাকে আমি কারোর সাথে ভাগাভাগি করতে রাজি নই বউ। আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলাম, তিনি খেয়াল রাখবেন তোমার। তুমি। হৃদকে আর বলতে দিল না মায়া, মুহূর্তে জাপটে জড়িয়ে নিল হৃদকে। এবার নিজের বুকে মায়া। মায়া কলিজা কাঁপছে হৃদের কথাগুলো শুনে। পাগল পাগল লাগছে মায়ের নিজেকে। যার রেস্টে মায়া হৃদের দুগাল আঁকড়ে ধরে নিজের কপাল ঠেকালো হৃদের কপালে। পাগলের মতো বিলাপ করে বলে উঠল হৃদকে মায়া, প্লিজ এমন করে বলবেন না, আমি মরে যাব আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমি আর অবাধ্য হব না আপনার কথার, আর না পালাতে চাইবো আপনার কাছ থেকে কোথাও। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কি করে আপনাকে ছাড়া বাঁচবো? আমি বাঁচবো না। প্লিজ প্লিজ আপনি একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছে তো আমাদের সাথে, তিনি রক্ষা করবেন আমাদের। আল্লাহ প্লিজ তুমি আমাদের সহায় হও, হেফাজত করো। মায়া পাগলের মতো বিলাপের মধ্যে দিয়ে হৃদ মিহিসুরে ডাকলো মায়াকে, বলল, বউ। হৃদের স্নিগ্ধটাকে দ্রুততার সঙ্গে উত্তর বসায় মায়া। উত্তেজিত ভঙ্গিতে হৃদের কপাল হতে মাথা উঠিয়ে হৃদের মুখোমুখি হয় মায়া। পুনরায় পাগলের মতো করে বলতে শুরু করে মায়া, এই তো আমি কলিজা। আমার কলিজার কষ্ট হচ্ছে ভীষণ। সব ঠিক হয়ে যাবে কলিজা, কিছু হবে না আপনার। আমি আছি তো আপনার পাশে। আমার দিকে তাকান, আমাকে দেখার চেষ্টা করুন, আমার সাথে কথা বলতে থাকেন, ঘুমাবেন না কেমন? মায়ার পাগলামি সূক্ষ্ম হাসার চেষ্টা করলো হৃদ, কিন্তু পারল না। তার আগে মিয়ে গেল যন্ত্রণায়। শ্বাসকষ্টে ভুক্তভোগী হয়েও দুষ্টুমি স্বরে বলল হৃদ, তুমি কি আমার সাথে লাইন মারছো বউ? হৃদের এই দুষ্টুমি স্বরে কথাগুলো মায়ার মন গলাতে পারল না, আর না মায়ের উত্তেজনা কমাতে পারল। মায়া অনর পাগলামি করতে লাগলো হৃদের জন্যে। হৃদ থেকে থেকে ঝিমিয়ে পড়ে ঘুমিয়ে যাচ্ছে মায়ার হাতে। মায়া হৃদের গালে আলতো হাতে নাড়িয়ে জাগিয়ে রাখার চেষ্টা করছে অনবরত, কিন্তু বারবার বিফল হচ্ছে মায়া। উত্তেজনায় মায়া কি করবে বুঝতে পারছে না, কিভাবে হৃদকে জাগিয়ে রাখবে ঘুম থেকে তাও বুঝতে পারছে না। আশেপাশে কোথাও গাড়ি বা মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। শুনশান খালি সরু রাস্তা ছাড়া। মায়া নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠল শব্দ করে। কাতর কণ্ঠে বলল হৃদকে নিয়ে, কি করবো আমি? কোথায় যাব আপনাকে নিয়ে? কিভাবে বাঁচাবো আমি আপনাকে? আপনাকে বাঁচাতে না পারলে আমি মরেই যাব। আপনি আমার কলিজা, আমার রূহ, আমার সব। আমি বাঁচবো না আপনাকে ছাড়া। আমার নিঃশ্বাসের বিনিময় হলেও আমার আপনাকে চাই কলিজা। কলিজা আমার, প্লিজ ঘুমাবেন না প্লিজ। আপনি ঘুমালে আমি আপনাকে হারিয়ে ফেলবো চিরতরে। আমাকে দেখুন না আপনি, আমি না আপনার বউ। আমাদের না আজকে বিয়ে হয়েছে, কি করবো আমি? আল্লাহ সহায় হও তুমি। আমার ভীষণ কষ্ট হচ্ছে কলিজা আমার, আপনাকে ছাড়া কি করে থাকবো আমি? কলিজা, ও কলিজা, কথা শুনেন না আমার। হৃদ নিভু নিভু চোখে তাকাচ্ছে মায়ার দিকে, কিন্তু কিছু বলতে পারছে না, আর না একেবারে চোখ খুলে রাখতে পারছে। ক্রমশই ঘুমিয়ে পড়তে চাচ্ছে মায়ের হাতে হৃদ। মায়া কি করবে বুঝলো না তাৎক্ষণিক, কিন্তু কয়েক সেকেন্ডে মাথায় আসলো দারুণ এক পদ্ধতি হৃদকে বাঁচানোর জন্য এই অবস্থায়। মায়া দ্রুততার সঙ্গে হৃদকে নিজের বাহুডোর হতে ছাড়িয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসিয়ে কোনরূপ চিন্তাভাবনা না করেই মায়া হৃদের বিষাক্ত কালো হয়ে যাওয়া ডান হাতটা চেপে ধরে নিজের মুখে তৎক্ষণাৎ। মায়া সাপের বিষ নিজের মুখে চুষে নিতে হৃদ খানিকটা নড়ে চড়ে ওঠে মায়ার হঠাৎ কাণ্ডে। সাপে কাটলে প্রাথমিক চিকিৎসা অনুযায়ী সাপের বিষ মুখে চোষণ করে বের করলে আক্রান্ত ব্যক্তি বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই, কিন্তু যে ব্যক্তি এর রোগী বিষ চুষে বের করবে সেই ব্যক্তির জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং মৃত্যুর আশঙ্কা থাকে অনেক বেশি। তাই এই সকল কাজ এক্সপার্ট ছাড়া অন্য কেউ করা মানেই মৃত্যু অবধারিত সেই ব্যক্তির। তাছাড়া মায়া কোনো এক্সপার্ট নয়, এমনকি প্রাপ্ত বয়স্ক কোনো ব্যক্তিও নয়। সে অবুঝ, তাই মায়ের ক্ষেত্রে বিষ চুষে বের করতে গিয়ে উল্টো গিলে ফেলবে বেশি। ফলাফল হিসেবে মায়ারও মৃত্যু অবধারিত। হৃদ খানিকটা আতঙ্কে ওঠে, তাই সময় নষ্ট না করে নিজের নিস্তেজ হয়ে যাওয়া দুর্বল বাম হাতে তৎক্ষণাৎ মায়াকে ধাক্কা দেয় বিষ চোষা থেকে। মায়া খানিকটা ছিটকে উপর হয়ে পড়ল হৃদের ছড়িয়ে রাখা পায়ের উপর। হৃদের হঠাৎ ধাক্কার তাল সামলাতে না পেরে অসাবধানতার কারণে মায়ের মুখে যতটুকু বিষ চুষেছিল হৃদের হাত থেকে সেই সবটুকু বিষ গিলে ফেলল মুহূর্তে, কিন্তু তারপরও দমে গেল না বিন্দুমাত্র। পুনরায় উঠে আগের ন্যায় হৃদ ডান হাতটি চেপে ধরে মুখে।
তবে এবার শক্ত করে চেপে ধরে মুখে, যাতে হৃদ ধাক্কা দিলেও উল্টে না পড়ে পাশে। হৃদ পুনরায় মায়াকে থামাতে চায়, ধাক্কা দিতে যায়, কিন্তু তার আগেই মায়া এক হাতে হৃদের বাম হাতটা শক্ত করে চেপে ধরে হৃদের উরুতে। হৃদ বার কয়েক চেষ্টা করে মায়ার হাত ধরে নিজের হাতটা সরানোর, কিন্তু মায়ার সবল শক্তির সাথে হৃদের দুর্বল শক্তি পেরে উঠল না। হৃদ নিজের চোখ টেনে টেনে মায়াকে দেখার চেষ্টা চালিয়ে রাখলো, কিন্তু মায়া ততক্ষণ পর্যন্ত বিষ টেনে হৃদের হাত থেকে বের করলো যতক্ষণ না পর্যন্ত মায়া হৃদের কোলে ঢলে পড়ছে। মায়া দীর্ঘ সময় নিয়ে হৃদের হাত থেকে বিষ চুষে চুষে টেনে বের করলো। একটা সময় মায়া নিজের সেই বিষের তাড়নায় হৃদের কোলে ঢলে পড়ল, হৃদের বাম হাতটা চেপে ধরা অবস্থায়। হৃদ নিভু নিভু চোখে দেখছিল মায়াকে নিজের কোলে ঢলে পড়তে, কিন্তু সেও নিজের শেষ রক্ষা করতে পারল না মায়ার সাথে সাথে সেও ঘুমিয়ে পড়ে গাড়ির সাথে হেলান দিয়ে। ফাঁকা রাস্তায় দুজন দুজনার সঙ্গী হয়ে পড়ে রইল নিবিড়ভাবে। কেউ কাউকে বাঁচাতে বুক ফাটা আর্তনাদ করল না, ছটফট করল না অসহায় প্রকাশ করে। দুজনেই সহায় হলো একে অপরের মৃত্যুতে। এখন প্রশ্ন থাকলো, মায়া কি হৃদের হাত হতে সম্পূর্ণ বিষ চুষে বের করতে সক্ষম হয়েছিল, নাকি মায়ার বিষ চুষের আগেই হৃদের শরীরে সেই বিষ ছড়িয়ে গেছিল? তাছাড়া মায়া যে দীর্ঘ সময় নিয়ে হৃদের হাতে হাতে বিষ চূষণ করলো, তা কি সম্পূর্ণ নিখুঁতভাবে এক্সপার্ট মতো করতে পেরেছিল, নাকি বিষ চোষণ করতে গিয়ে মায়া নিজের অসাবধানতায় গিলে ফেলেছিল অনেকটা? কে বাঁচাবে, মায়া নাকি হৃদ, নাকি দুজনে একই বিষয়ে কাতর হয়ে মৃত্যুকে আঁকড়ে ধরল? প্রশ্ন থাকে অনেক, উত্তর নেই একটারও। নিস্তব্ধ পরিবেশে সন্ধ্যা নেমে আসছে ধরণীর বুকে। চোখ বন্ধ থাকা অবস্থায় নিজের বাম হাতে মাথা চেপে ধরতেই হাতের ক্যানুলায় টান অনুভব করল হৃদ। বিরক্তিতে ভারী মাথায় কপাল কুঁচকে তাকায় সে। তৎক্ষণাৎ হাতের রক্ত উঠল স্যালাইনের নল দিয়ে হৃদের। কানে আসলো চারিপাশ থেকে বেশ কিছু উৎসুক ধারী কণ্ঠের গুঞ্জন। হৃদ বুঝল না চারিপাশে গুঞ্জনের শব্দটা। শটান হয়ে উঠে বসল বেডের উপর। ভারী মাথা চেপে ধরে বিরক্তিতে চোখ মেলে তাকায় সামনে। মুহূর্তে চোখে পড়ল বেশ কিছু সাফল্য হাসি মুখ। সাদা অ্যাপ্রন পরিহিত বেশ কিছু ডক্টর নামক লোকজন তাকে ঘিরে বসে আছে চারিপাশে। হৃদের দৃষ্টি তীক্ষ্ণ হলো নিজের চারিপাশে এত ডক্টর দেখে। ভারী মাথা ঝাঁকিয়ে মনে করার চেষ্টা করলো সে আসলে কোথায় আছে, কিন্তু এক মুহূর্তের জন্য মনে করতে পারল না কোনো কিছুই। বিরক্তিতে চোখ তুলে আবারও তাকায় সামনের দিকে হৃদ। গাঢ় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল নিজের চারপাশটা। বুঝতে পারল তার বর্তমান অবস্থান একটা অ্যাম্বুলেন্সের ভিতর, এবং বিগত সময় ধরে সে অ্যাম্বুলেন্সের ভিতরেই বেডে শুয়েছিল। বাকি ডক্টররাও তারই চিকিৎসা করছিল এতক্ষণ যাবৎ। হৃদের মনে প্রশ্ন জাগলো, কিন্তু কেন? হৃদের সেই প্রশ্ন উত্তর পাওয়ার আশায় নিজের মস্তিষ্কে চাপ দিল। মনে করার চেষ্টা চালালো আসলে তার সাথে কি হয়েছিল। হৃদ মনে করতে ব্যর্থ হলো, কিন্তু তখনই কানে আসলো পাশ থেকে কারো উৎসুক কণ্ঠস্বর। হৃদকে উদ্দেশ্য করে পাশ থেকে একজন ডক্টর স্বস্তির কণ্ঠে বলে উঠল, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন নাও মিস্টার খান। আপনি পুরোপুরি রিকভার হয়ে গেছেন। শরীর খানিকটা দুর্বল থাকলেও কিন্তু শরীরে কোনো প্রকার অবশিষ্ট বিষ নেই আপনার। একদিন রেস্ট নিলে বাকি দুর্বলতাটাও কেটে যাবে আপনার ধীরে ধীরে। বয়স্ক ডক্টর লোকটির কথার যথার্থ অর্থ বুঝল না হৃদ। কপাল কুঁচকে প্রশ্নত দৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে। হৃদের জ্ঞান ফিরেছে কথাটা কর্ণধার হতেই দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো আসিফ। হৃদকে সুস্থ স্বাভাবিক দেখে অতি সন্তর্পণে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এতক্ষণ জানটা আটকে ছিল তার হৃদের জীবনে সেফটির বিষয় নিয়ে, কিন্তু আল্লাহর রহমতে হৃদকে সুস্থ দেখে স্বস্তি হয় আসিফের। কিন্তু চেহারার চিন্তিত ভাবটা তখনও কমেনি বিন্দুমাত্র, বরং বিদ্যমান ছিল কঠিনভাবে কোনো একটা বিষয় নিয়ে হয়তো। তাই সেই চিন্তিত চেহারায় এগিয়ে আসলো আসিফ হৃদের দিকে। উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, ভাই আপনি ঠিক আছেন? হৃদ এবারও বুঝল না আসিফের কথার অর্থ কোনো কিছু, বরং বিরক্তি বাড়ল নিজের চারিপাশে এত মানুষজন দেখে। বিরক্তিতে হাতে স্যালাইনের পাইপ টেনে খুলতে খুলতে তপ্ত মেজাজে বলল হৃদ, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। এই নাটক লাগিয়েছিস কেন আমার হাতে? খুলতে বলে এগুলো। ছে। দ্রুততার সঙ্গে হৃদকে বাধা দিয়ে বলে উঠে পাশ থেকে অন্যজন ডক্টর, কি ভাবছেন মিস্টার খান? আপনি এখনো যথেষ্ট দুর্বল। ইউ নিড দিস স্যালাইন। হৃদ কথা শুনল না ডক্টরের, বরং উগ্র মেজাজে নিজের হাতে লাগানো সকল যান্ত্রিক পাইপ টেনে ফেলতে লাগলো। ছিঁড়তে লাগলো হাতে পেঁচানো সাদা কস্টেপের প্যাচগুলো। এতে বিভ্রান্ত হয় সকল ডক্টররা। ভয়ে কেউ এগিয়ে আসলো না হৃদকে বাধা দিতে, আর না কেউ মুখে আউড়িয়ে কিছু বলল।
আসিফ থমথমে খেয়ে যায় হৃদের উগ্র মেজাজ দেখে। বুঝতে পারে এই মুহূর্তে হৃদের কোনো কিছুই মনে নেই নিজের পূর্ব পরিস্থিতিটা সম্পর্কে। তাই আসিফ হৃদকে মনে করিয়ে দেওয়ার জন্য থমথমে গলায় বলল, ভাই আপনাকে সাপে কামড়িয়েছিল আর তারই চিকিৎসা চলছে আপনার। হৃদের উগ্র মেজাজ থেমে যায়। এক মুহূর্তের জন্য মনে করতে পারল না আসলে তাকে কখন সাপে কামড়িয়েছিল। হৃদ চোখ তুলে তাকায় আসিফের দিকে প্রশ্নাতুর দৃষ্টিতে। নিজের একটা ভ্রু উঁচু করে আসিফকে প্রশ্ন করে বলল, সাপে কামড়িয়েছিল আমায় কখন? জি ভাই, বিকালে। কিন্তু আশ্চর্যজনকভাবে আপনার শরীরে তেমন একটা বিষ পাওয়া যায়নি। যেমন ধরেন 5 অংশের 1 অংশ বিষ আপনার শরীরে পাওয়া গেছে মাত্র, যাতে মৃত্যু ঝুঁকি ছিল না আপনার। কিন্তু আপনাকে উদ্ধার করার সময় আপনার পাশে আমরা বিষের বিষাক্ত রক্ত দেখেছিলাম পড়ে থাকতে রাস্তায়। ভাই, কেউ কি আপনার বিষাক্ত রক্ত মুখে চোষণ করে বের করেছিল নাকি? বিকালে আপনার সাথে কি আরও কেউ ছিল তখন? হৃদের কুঞ্চিত দৃষ্টি দেখে আসিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুঝতে পারে হৃদকে কড়া ওষুধের ডোজ দেওয়ার জন্য আপাতত সে কিছুই মনে করতে পারছে না। মস্তিষ্ক শিথিল আছে এখনো, কিন্তু মিনিট খানিকটা সময় গেলেই তার নিচ থেকে সবকিছু মনে পড়ে যাবে একে একে। আসিফ হৃদের প্রশ্নতো দৃষ্টি এড়ালো না, কিন্তু দমেও গেল না হৃদকে প্রশ্ন করার থেকে। কারণ হৃদকে দ্রুত সবকিছু মনে করাতে না পারলে উল্টো আসিফের জন্য বড় ধরনের ঝড় নেমে আসবে কপালে। আসিফ চিন্তিত হলো। কপালে গাঢ় চিন্তিত ভাঁজ ফেলে পুনরায় প্রশ্ন করলো হৃদকে। হৃদের স্মৃতিচারণ করিয়ে স্বর্ণাভে বলে উঠল আসিফ হৃদকে, ভাই, ভাবি কই? ভাবিকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কি ভাবিকে কোথাও রেখেছিলেন আপনাকে সাপে কামড়ানোর পরে? কয়েক সেকেন্ডে মন্ত থাকার মধ্য দিয়ে হঠাৎ টনক নড়ল হৃদের। প্রশ্নোত্তর দৃষ্টিতে ভর করল একরাশ আতঙ্ক। ঝিমিয়ে থাকা হৃদের মস্তিষ্ক এবার শটান হয়ে সচেতন হলো। আর সচেতন মস্তিষ্ককে প্রতিধ্বনিত হলো আসিফের এই বাক্য, ভাই ভাবি কই। তৎক্ষণাৎ নিজেদের সাথে ঘটিত সকল বিষয়ের স্মৃতিচারণা হলো হৃদের। বিকেলের অ্যাক্সিডেন্টের পর দুজন একসাথেই ছিল, বরং লাস্ট টাইম হৃদ দেখেছিল মায়াকে তার কোলের উপর অজ্ঞান হয়ে পড়তে। তাহলে সে হেফাজতে হলে তার বউ কই যাবে? তার কোলেই তো ছিল তার বউ। হৃদের ঝিমিয়ে থাকা মস্তিষ্কের রক্ত টকবগিয়ে উঠল তৎক্ষণিক। বুক কেঁপে উঠল, মস্তিষ্ক গরম হলো। চোখের রং ও ধরন দুটোই পরিবর্তন হলো। ধরফড়িত বুকে আতঙ্কিত হয়ে বলল হৃদ, তোর ভাবি আমার সাথেই ছিল, আর কোলের উপর বেহুশ অবস্থায় পড়েছিল। আমার হাতের সাপের বিষ তোর ভাবি চূষণ করেছিল কি বিকালে? তাহলে অজ্ঞান অবস্থায় আমাকে পেলে তোর ভাবি কই যাবে? সেও তো অজ্ঞান ছিল আমার কোলে। এবার কথার ধরন আসিফেরও পরিবর্তন হলো। উত্তেজিত কণ্ঠে স্বরে বলল তৎক্ষণাৎ হৃদকে, কি বলছেন ভাই? আমরা কেউ তো ভাবিকে পাইনি। শুধু আপনাকে একা জঙ্গলের রাস্তায় গাড়ির সাথে হেলিয়ে থাকা অজ্ঞানত অবস্থায় পেয়েছিলাম। আপনাকে উদ্ধার করার পর থেকে চিকিৎসা চলছে। কিন্তু এতক্ষণ যাবত আমি ভেবেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথাও সেফলি রেখেছেন, তাই এতটা গুরুত্ব দিইনি এই বিষয়ে। কিন্তু আপনি তো বলছেন ভাবি আসিফ সম্পূর্ণ কথাগুলো শেষ করতে পারল না। তার আগেই ছোটখাটো তাণ্ডব হলো অ্যাম্বুলেন্সের ভিতর। হৃদের হাতে লাগানো স্যালাইনের পাইপ ক্যানুলা ছিঁড়ে খুঁড়ে গাড়ির ভিতর থেকে বের হয়ে আসে হৃদ। উত্তেজিত ভঙ্গিতে চারিপাশটা পরখ করতে চোখে পড়ল রাতের গভীরের অন্ধকারটুকু। তৎক্ষণাৎ নিজের মাথা চেপে ধরে খানিকটা ঝুঁকে ব্যর্থতায় মৃদু চিৎকার করে উঠল হৃদ। বেসামাল হয়ে বলল, ও শিট, না জানি কতটা দেরি করে ফেলেছি আমি। খানিকটা জোরে চিৎকার করে বলল। শিট। হৃদকে উত্তেজিত দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসে আসিফ। সে কিছু বলবে তার আগে জড় প্রশ্নের সম্মুখীন হতে হয় হৃদের। আমার ফোন পাওয়ার কতটা সময় পর সেখানে উপস্থিত হয়েছিস উদ্ধার করতে? ভাই 40 মিনিট পর 7টা হেলিকপ্টার করে এসেছিলাম আমরা সবাই। বাকি বডিগার্ডরা গাড়ি নিয়ে এসেছিল 2 ঘন্টার রাস্তা জার্নি করে। ডক্টররা সবাই এই এলাকারই ভাই। আমি আসার আগেই নিকটস্থ থানায়ও হসপিটালের ফোন করে তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম আপনাকে সেভ করতে। তারা সবাই আপনার আগেই এসেছিল আপনাদেরকে সেভ করতে, কিন্তু তারা সবাই জানালো আপনাকে ছাড়া নাকি অন্য কাউকে পায়নি রাস্তায় আপনার পাশে ভাই। তাদের ভাষ্য মতে ভাবি তখন ছিল না আপনার সাথে। আপনি নাকি একা রাস্তায় পড়েছিলেন অজ্ঞানত অবস্থায় ভাই। গরম মস্তিষ্কে দুহাত মুষ্টিবদ্ধ করল হৃদ। পা থেকে মাথা অবধি শরীরের রগগুলো ফুলে উঠল তৎক্ষণাৎ। শিরা উপশিরা বয়ে যায় হৃদের টকবগিয়ে ওঠা রক্তের স্রোতধারা। তারপরেও হৃদ নিজেকে শান্ত সংযম রাখার চেষ্টা করল। দুহাত মুষ্টিবদ্ধ করে শান্ত কণ্ঠে প্রশ্ন করল আসিফকে হৃদ, আমার বউয়ের খোঁজ করেছিলিস তুই পরে? হৃদের লাল লাল হিংস্র চোখের দাবিতে দেবে গেল আসিফ। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ভয়ার্ত কণ্ঠে জড়তা নিয়ে বলল আসিফ, না ভাই। হিংস্রতার চোখ তুলে তাকায় আসিফের দিকে হৃদ। অসম্ভব রকমের লাল হয়ে আসলো হৃদের চোখ জোড়া।
আসিফ ভয়ার্ত কণ্ঠে পুনরায় শুধালো নিজের করা ভুলটা। অনুনয়ের সুরে বলল আসিফ হৃদকে। আসলে ভাই ঠিকঠাক বুঝতে পারছিলাম না কোনো কিছুই যে কি করব। ভাবিকে আপনার পাশে না দেখে মনে করেছিলাম আপনি হয়তো ভাবিকে কোথাও সেফলি রেখেছেন, কারণ আপনি তো সবসময় ভাবির সেফটি নিয়ে কেয়ারফুল থাকেন। তাই ভাবলাম এবারও হয়তো বা আপনি ভাবিকে কোথাও সেফলি লুকিয়ে রেখেছেন, কিন্তু এখন তো সরি ভাই, বুঝতে পারিনি বিষয়টা। তবে তারপরও সন্দেহবশে আমাদের কিছু লোককে জঙ্গলে পাঠিয়েছি ভাবিকে খুঁজতে, কিন্তু এখনো ভাবি কোনো খোঁজ পাওয়া যায়নি ভাই। শান্ত শক্ত কণ্ঠে হৃদ পুনরায় প্রশ্ন করল আসিফকে। আমি কতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিলাম? জি ভাই, 4 ঘন্টা। হৃদের পাষণ্ড বুক তরতর করে কেঁপে উঠে জানান দিচ্ছে তার আপন মানুষকে হারানোর ভীতিটা। হৃদ উত্তেজিত তারুণায় মস্তিষ্ক ঠান্ডা রাখতে পারছে না, আর গরম মস্তিষ্কে তার বউকে খুঁজে পাওয়া তার জন্য কঠিন হয়ে উঠবে। হৃদ নিজেকে শান্ত রাখার প্রয়াস চালালো। পরপর বুক ফুলিয়ে নিঃশ্বাস টেনে নিজেকে সংযম করতে চাইল, কিন্তু ব্যর্থ হলো। তারপরও উপর দিয়ে হৃদকে দারুণ শক্ত কঠিন মনোভাব দেখালো আসিফের কাছে। হৃদ শান্ত স্বরে আসিফকে বলল, আমার গান দেয়। আসিফ বুঝলো না হৃদের হঠাৎ শক্ত হওয়ার মনোভাবটা। তেতে উঠে চিবিয়ে চিবিয়ে বলল হৃদ, বন্দুক দে আমার। কয়েক সেকেন্ডের মধ্যে আসিফ হৃদের হাতে বন্দুকটি তুলে দিতেই হৃদ নিজের দক্ষ হাতে বন্দুকটি ট্রিগার চেপে দেখে নিল। অনবরত হৃদের বুক কেঁপে কেঁপে উঠছে তার বউয়ের জন্য। ইচ্ছে করছে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে দিতে নৃশংসভাবে। বিকাল প্রায় 5টার দিকে সাপে কামড়িয়েছিল হৃদকে, আর এখন বাজে রাত 9টা। মধ্যের এই 4 ঘন্টা তার বউ নিখোঁজ। উফ, না জানি কতটা দেরি করে ফেলেছে সে নিজের বউকে বাঁচাতে। টেনশনে হৃদ ব্যাকুল হয়ে উঠল। আসিফের কথায় হৃদ এতটা নিশ্চিত বুঝতে পেরেছে যে মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়েনি, বরং পড়েছে জঙ্গলে নেশাখোর বখাটে ছেলেদের হাতে। যদি মায়া কোনো জঙ্গলি পশুদের হাতে পড়তো তাহলে তাদের দুজনকেই ক্ষতি করত। হৃদকে অক্ষত সুস্থ অবস্থায় রেখে মায়াকে উঠিয়ে নিয়ে যেত না, বরং দুজনকেই জঙ্গলি পশুরা বেহুশ অবস্থায় পেয়ে ছিঁড়ে খুঁড়ে খেত। এর মানে এটাই দাঁড়ায় যে জঙ্গলের বসতি নেশাখোরের দলটা শুধু তার বউকে তার কোল হতে উঠিয়ে নিয়ে গেছে নিজেদের লালসা মেটানোর জন্য। কথাটা ভাবতেই হৃদের শ্বাসনালী আটকে আসে উত্তেজনায় মায়াকে ঘিরে। হৃদের ভারী বুকের সাথে সাথে বন্দুক চেপে ধরা হাতটাও তরতর করে কেঁপে উঠল মুহূর্তে। আসিফ দেখল হৃদের নীরব ভয়ার্ত উত্তেজনাটা, কিন্তু মুখ আউড়ি কিছু বলার সাহস করতে পারল না সে হৃদকে। নিজেকে সংযম করে মস্তিষ্ক চালালো হৃদ, নিজের তীক্ষ্ণ মাইন্ড কাজে লাগালো তৎক্ষণাৎ। মাত্রাতিরিক্ত ঠান্ডা কণ্ঠে স্বরে আসিফকে আদেশ করে বলে উঠল হৃদ, পুরো জঙ্গল ব্লক করে দেয়। এই এরিয়ার আর্মি হতে আমাদের যত লোকাল গুন্ডা আছে ওদের সবাইকে বল হৃদ খান স্মরণ করেছে। আধ ঘন্টার মধ্যে সবাইকে উপস্থিত দেখতে চাই আমি আমার এই জঙ্গলের মধ্যে। পুরো জঙ্গল চেক আউট করা চাই আমার। জঙ্গলের ভিতর জায়গায় জায়গায় ক্যাম্প তৈরি করা, ছোট ছোট দল বেঁধে সবাইকে জঙ্গলে একত্রে পাঠাবি। সাথে নিজের আত্মসুরক্ষার জন্য একটা করে চট দিবি, এবং লাঠি, হকস্টিক, অস্ত্র, ছুরি যার যেটা হাতে পাবে সেটা নিয়েই যেন জঙ্গলের তল্লাটে প্রবেশ করে। কিন্তু শর্ত একটাই থাকবে, যে বা যারা আমার বউকে আমার কোল থেকে উঠিয়ে নিয়ে গেছে তাদের অক্ষত জীবিত অবস্থায় আমার সামনে চাই। বাকিটা আমি দেখে নিব, বাট রাইট নাও আই নিড মাই ওয়াইফ অ্যাট এনি কস্ট। হৃদ দাঁড়ালো না, সোজা ঢুকে গেল জঙ্গলের রাস্তা ধরে। হৃদের পেছন পেছন ছুটল হৃদের কিছু বডিগার্ড, এক হাতে তাদের বন্দুক, অন্য হাতে কড়া পাওয়ারের টর্চ নিয়ে। হৃদ এই ঘোর অন্ধকারে এত বড় জঙ্গলে মায়াকে কোথায় খুঁজবে তা জানা নেই। শুধু এতটা জানে যেভাবেই হোক নিজের বউকে অক্ষত অবস্থায় চায় তার, নয়তো সে নিঃশ্বাসবিহীন ধুকে ধুকে মারা যাবে। হৃদ এক হাতে টর্চের আলোয় আলোকিত চারিপাশ দেখতে দেখতে অন্য হাতে বন্দুক নিয়ে এগিয়ে গেল গভীর জঙ্গলের ভিতর। হৃদের পিছন পিছন ধরে আসা কয়েকজন বলিষ্ঠবান বডিগার্ডকে হৃদ নিজের সাথে করে নিল না, বরং তাদের অন্য রাস্তায় পাঠায় মায়াকে খুঁজতে দলবদ্ধভাবে। অখ্যাত হৃদ জঙ্গলের গভীর রাস্তা ধরে একাই এগুলো বউকে খুঁজতে। রাত 12টা 7। পুরো জঙ্গল তীব্র আলোয় আলোকিত হয়ে আছে চারিপাশে। গমগম করছে নির্জল নিশ্চলা জঙ্গলটা। জঙ্গলের মধ্যে জায়গায় জায়গায় আর্মি ক্যাম্প তৈরি করা হয়েছে মায়াকে খুঁজতে। সেই সাথে ট্রাক ভর্তি ভর্তি লোকজন, গুন্ডা হাওতে এলাকার সাধারণ মানুষজনকে আসিফ সংগ্রহ করেছে মায়াকে রাতে খুঁজতে। বিনিময়ে মোটা অঙ্কে টাকা দেওয়া হবে তাদের সবাইকে। কিন্তু বিগত 3 ঘন্টা যাবৎ বিরতিহীনভাবে সবাই খুঁজে চলেছে মায়াকে, কিন্তু কোথাও মায়ের ছিটাফোটার চিহ্ন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ ঘুমন্ত জঙ্গলটা বিগত 3 ঘন্টায় যাবৎ গমগম করছে তুমুল শব্দে ও আলোয়। এতে করে জঙ্গলের পশু পাখিও ভয়ে বিরতিহীন ক্যাচম্যাচ শব্দ করে চলেছে নির্ঘুম পরিবেশে ছুটাছুটি করতে। এই রাতে ঘুমন্ত জঙ্গলে পশুদের বাড়িতে হানা দিল প্রায় 1000 ঊর্ধ্বে মানুষজন। প্রত্যেকের হাতে একটা করে টর্চ ও ধারালো অস্ত্র বা হকি স্টিক, নিজেদের আত্মসুরক্ষার জন্য, জঙ্গলের হিংস্র পশুদের হতে বাঁচার জন্য। ভয়ার্ত পাখি ও প্রাণীরা এক ডাল থেকে অন্য ডালে, এক স্থান থেকে অন্য স্থানে ছুটাছুটি করছে এত মানুষের সমাগমে, তারনায় ভয়ার্ত ভঙ্গিতে।
কিন্তু বিগত 3 ঘন্টা ধরেই ফলাফল শূন্য। মায়াকে হন্তদন্ত হয়ে খুঁজেও কোথাও কেউ সামান্য পরিমাণ ক্লু পেল না মায়ার। প্রতিটা মানুষই হতাশ হচ্ছে। এতটা বুঝতে পারছে না হঠাৎ করে একটা মেয়ে মানুষ এই গভীর জঙ্গলে আচানকভাবে কোথায় হাওয়া হয়ে যাবে। মেয়েটা জঙ্গলের ভিতর থাকলে তো এতক্ষণে কারো না কারো চোখে তো পড়ে যাওয়ার কথা। চারিপাশ থেকে হতাশার গুঞ্জন বাড়ল, কিন্তু কেউ থেমে নেই। পথ চলা জারি রাখলো সবাই। একনিষ্ঠভাবে এগিয়ে গেল গভীর জঙ্গলের তল্লাটে। হৃদ বিন্দুমাত্র হতাশ হলো না কারোর হতাশাতায়, বরং দক্ষ পা চালিয়ে এগিয়ে গেল চারিপাশে মায়াকে খুঁজতে খুঁজতে। কিন্তু সেটাও বেশিক্ষণ টিকল না নিজের ভয়ের তাড়নায় হৃদের। হৃদ ক্রমশই নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের উপর। বিগত 7 ঘন্টা ধরে তার বউ নিখোঁজ, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 3 ঘন্টা ধরে সেই বন জঙ্গলের মধ্যে বিরতিহীনভাবে খুঁজে চলেছে বউকে, তাও কোথাও বউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না তার বউকে সে? আচ্ছা, এমনটা নয় তো যে তার বউকে যারা উঠিয়ে নিয়ে গেছে তারা আসলে এই জঙ্গলেই আসেনি, তারা অন্য কোথাও চলে গেছে তার বউকে নিয়ে? কথাগুলো ভাবতে ভাবতে থেমে যায় হৃদ। সচল মস্তিষ্ক মুহূর্তে অকেজো হয়ে পড়ে নিজের চিন্তা ভাবনাটার প্রহরে। হৃদ ভাবতে পারল না আর কিছুই। মায়াকে নিয়ে প্রচণ্ড ভয়ের কারণে বুকে অসহ্য ব্যথা অনুভব করছিল হৃদ। তৎক্ষণাৎ হৃদ বসে পড়ল শক্তপোক্ত মোটা তাজা গাছের কার্নিশ ঘেঁষে মাটিতে। নিজের উত্তেজনায় প্রচণ্ড দুর্বল অসহায় মনে হচ্ছে হৃদের নিজেকে। কি থেকে কি হয়ে গেল হঠাৎ করে কিছু যেন বুঝে আসলো না হৃদের। হৃদ উত্তেজিত মন নিয়ে নিজের মাথা ঝুঁকে বসে শান্ত হওয়ার জন্যে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত ও মন্ত রাখার প্রয়াস চালায় নীরবে সে। হৃদের কিছুক্ষণ মন্ত হয়ে বসে থাকার মধ্য দিয়ে কানে আসলো কেউ একজনের চিৎকার স্বরের ডাক। পরপর দুবার একই চিৎকারের ডাক কানে আসতেই চকিত ভঙ্গিতে সামনে তাকায় হৃদ। সচেতন মস্তিষ্কে কান খোলা রাখতেই পুনরায় চিৎকার করলো কেউ একজন। হৃদ দ্রুততার সঙ্গে উঠতেই কেউ জোরে জোরে ডাকলো চারিপাশে মানুষজনকে। হৃদ তৎক্ষণাৎ শব্দের উৎস ধরে দ্রুত পায়ে হেঁটে এগুলো সেদিকে। 2 মিনিট হেঁটে সামনে এগিয়ে যেতে হঠাৎ হৃদের পা থেমে যায় কারো তীব্র গোঙানোর শব্দ শুনে। হৃদ সতর্ক কানে সেই শব্দ শোনায় মনোযোগ করতেই বুঝতে পারল এই গোঙানোর কণ্ঠের অধিকারী মানুষটি তার বউ। হৃদ মনে মনে আল্লাহ নাম জপ্ত করে আওড়ালো বেশ কয়েকবার। ভয়ে হৃদের কপাল বেয়ে দরদর ঘাম ছুটছিল। কম্পিত বুকে মায়াকে চারিপাশে চোখ বুলিয়ে খোঁজার চেষ্টা করল আসলে মায়ের অবস্থানটা কোথায়। আশেপাশে কোথাও মায়াকে পাওয়া গেল না। হৃদের চঞ্চল পা দুটো স্থির হলো। দৃষ্টি তীক্ষ্ণ করে কান খাড়া করল। জায়গার স্থির হয়ে দাঁড়িয়ে হৃদ আশেপাশে সবাইকেও সতর্কের ইশারা করল। নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে থাকতে শব্দ না করে। আশেপাশে সবাই হৃদের কথা মতো স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে পড়ল, কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল চারিপাশটা। হৃদ মাথা ঠান্ডা রেখে মায়ের গোঙানো শব্দটা শোনার চেষ্টা করল সতর্কতার সহিত। আর সেই শব্দের উৎস ধীরে ধীরে এগুলো সামনে। একটা জায়গায় এসে হৃদের পা থেমে যায়, কিন্তু মায়াকে আশেপাশে চোখ বুলিয়ে কোথাও পেল না সে। কিন্তু এখান থেকে মায়ের গোঙানির শব্দটা এবার তীব্র থেকে তীব্র শোনা যাচ্ছে হৃদের কানে। মনে হচ্ছে খুব কষ্টে ছটফট করছে তার নাবালিকা বউ। হৃদ হাসফাস করলো, উত্তেজিত হলো দ্বিগুণ। কিন্তু তারপরে বুঝতে পারল না আসলে মায়া কোথায় আছে আর কোথায় থেকেই বা গোঙানির শব্দটা আসছে। হৃদ পুনরায় নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কারণ উগ্র মস্তিষ্কে সে কিছুই বুঝতে পারছে না মায়া আসলে কোথায় আছে। হৃদ উপর দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বারবার কয়েকটা শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। নিজেকে শান্ত করে চোখ নামিয়ে নিতেই বেখেয়ালি চোখ পড়ল পুনরায় উপরের দিকে। মোটা তাজা গাছের মগডালে সাদা ফ্রকের অল্প একটু অংশ বিশেষ দেখতেই টনক নড়ল হৃদের। পুনরায় চট করে মাথা উঁচিয়ে সম্পূর্ণ দৃষ্টি ফেলল গাছের ডালে। মুহূর্তেই চোখে পড়ল মায়াকে অক্ষত অবস্থায় গাছের ডালে শুয়ে ছটফট করতে। হৃদ তীব্র অস্থিরতা নিয়ে সেই গাছের ডালে মায়ের দিকে আলো তাক করতেই মুহূর্তে চোখ দুটো বিষণ্ণতায় ছেয়ে যায় মায়ার শোচনীয় অবস্থা দেখে। তার বউ যে একা শুয়েছে তা নয়, সাথে রয়েছে অসংখ্য বানরছানার দল, যারা মায়াকে চারিদিক থেকে ঘিরে লেপ্টে শুয়ে আছে আরাম পেয়ে। মায়ার পেট, কোমর, পা, এমনকি গলা জড়িয়ে গালের সাথে গাল মিশিয়ে শুয়ে বসে আছে বানরছানার দলটি। হৃদ চমকে ওঠে। হাতের ইশারায় চারিপাশে সবাইকে বুঝায় গাছের ডালে পূর্ণ আলো দিতে। হৃদের ইশারা অনুযায়ী সবাই একত্রে গাছের ডালে আলো দিতে আলোকিত হয় চারপাশ। পূর্ণ আলোয় স্পষ্ট হয় গাছের ডালে ডালে শুয়ে বসে থাকা ছোট বড় অসংখ্য বানরের দলটি, আর তাদের বাচ্চা বানর ছানারায় মায়াকে লেপ্টে শুয়ে আছে। মায়াকে সুস্থ স্বাভাবিক দেখে হৃদের জানে প্রাণ ফিরে এলো যেন এতক্ষণে। কম্পিত শরীরে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস টানল। মনে মনে আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করল। পুনরায় চোখ তুলে তাকালো হৃদ উপরে মায়ার দিকে। ততক্ষণে ছোট বড় সকল বানরের দলটির ঘুম ভেঙে যায় তীব্র আলো চোখে পড়াতে। ক্যাচম্যাচ শব্দ করে এক ডাল থেকে অন্য ডালে ছুটে বেড়ায় বাকিদের সতর্ক বার্তা স্বরূপ ঘুম ভাঙাতে। সঙ্গীদের চিৎকার চেঁচামেচিতে একে একে সকল বানরের ঘুম ভেঙে যায় উপস্থিত মানুষদের নিচে দাঁড়িয়ে থাকতে দেখে। বানর দলটি চট করে বুঝে ফেলে
যে নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তাদের কাছে সুরক্ষিত থাকা মেয়ে মানুষটিকে নিতে এসেছে এত রাতে। আর এতেই ঘোর বিপদ হয়ে দাঁড়ালো হৃদের জন্য। তৎক্ষণাৎ বানরের দলটি তুমুল শোরগোল, চিৎকার, চেঁচামেচি, ক্যাচম্যাচ শব্দ করে মায়ার হাত পা টেনে হেঁচড়ে আগলিয়ে নিয়ে যেতে লাগলো নিজেদের সাথে। এক ডাল হতে অন্য ডালে দল বেঁধে সবাই একত্রে। হৃদ উত্তেজিত হলো মায়াকে এমনভাবে টানা হেঁচড়া করার কারণে। বুঝতে পারলো এই বানর দলটি বিকালে তার কোল থেকে তার বউকে উঠিয়ে এনেছিল নিজেদের সাথে রাখার জন্যে। তাই এত সহজে মায়াকে ছাড়ানো যাবে না তাদের কাছ থেকে, সেটাও ঠিক বুঝতে পারল হৃদ। হৃদ কৌশল খুঁজলো মায়াকে ছাড়ানোর জন্য বানরের হাত থেকে, কিন্তু ততক্ষণে বানরের দলটি মায়াকে টেনে হেঁচড়ে নিজেদের সাথে নিয়ে যাওয়ার সময় অসাবধানতার কারণে স্লিপ করলো মায়া। গাছের ডাল হতে মায়া উল্টে নিচে পড়তে যাবে তার আগে উত্তেজিত নয় হয়ে তাৎক্ষণিক চিৎকার করে উঠল হৃদ। মায়া উল্টে নিচে পড়ার আগেই মায়ের এক হাত আঁকড়ে ধরল বেশ কিছু বয়স্ক বানর। হৃদ স্বস্তি হলো মায়াকে নিচে পড়তে না দেখে, কারণ গাছের নিচে ঝোপঝাড়ে ঘেরা। যদি তার বউ সেখানটায় পড়ে তাহলে নিশ্চিত হাতে পায়ে প্রচণ্ড ব্যথা পাবে। হৃদ দ্রুত হাতের ইশারায় সবাইকে বুঝালো গাছের ডাল হতে আলো নামিয়ে নিতে। হৃদের কথা অনুযায়ী সবাই গাছের ডাল হতে আলো নামিয়ে মাটির উপর ফেললো সেই আলো, কিন্তু তারপরে স্পষ্ট বোঝা গেল গাছের ডালের পরিবেশটা। হৃদ পুনরায় চোখ আওড়ায় ঝুলন্ত মায়ার দিকে। চোখে পড়ল মায়ার বিধ্বস্ত দুর্বল চেহারাটা এবং মায়ার গায়ে হৃদের মোটা জ্যাকেটটা জড়ানো থাকায় মায়ের দেহটা সুরক্ষিত থাকলো, কিন্তু সাদা কলেজ ড্রেসটিতে জায়গায় জায়গায় মাটি কাদা ছিটকানো। হৃদ বুঝতে পারলো বানরের দলটি মায়াকে উঠিয়ে আনার সময় টানা হেঁচড়া এমনটা হয়েছে মায়ের সাথে, কিন্তু তৎক্ষণাৎ হৃদের বুক কেঁপে উঠল মায়াকে দুর্বল অবস্থায় গোংরাতে দেখে। হৃদ কৌশল খুঁজল মায়াকে বাঁচানোর জন্য, চোখ আউড়িয়ে চারিপাশে পর্যবেক্ষণ করে, কারণ হই হুল্লোড় বা উত্তেজিত হয়ে কোনো কিছু করলে হিতে বিপরীত হয়ে তার মায়ার কষ্ট পাবে এই বানর দলটির হাতে। কারণ চারিপাশ থেকে কমপক্ষে হলেও 40 থেকে 50টা বানর ঝুলে বসে আছে মায়াকে ঘিরে। এত সহজে তার বউকে ছাড়বে না সেটা বানরের উত্তেজিত ভঙ্গি দেখে বুঝে নিল হৃদ। কিন্তু ততক্ষণে তুমুল ক্যাচম্যাচ শব্দ করে বানরের ছোট ছোট বাচ্চাগুলো লাফিয়ে লাফিয়ে মায়ার গায়ে গলায় জড়িয়ে পড়েছিল, ঝুলন্ত মায়াকে নিজেদের কাছ থেকে যেতে দিবে না বলে। আর সেই দৃশ্য দেখে হৃদ রাগে বিরক্তিতে কপাল কুঁচকায়। তার বউকে নিয়ে সবাই টানাটানি করে, এতদিন মানুষ করতো আর এখন বনের পশুরাও সেই দলে সামিল হলো। উফ, বিয়েটা করেও শান্তি নাই তার। বাসর ঘরে তার বউ তার সাথে এই রাত কাটাবে তা না করে বনে জঙ্গলে বানরের সাথে জড়িয়ে ঘুমিয়ে তার বাসর রাত পার করছে তার বেয়াদব বউ। হৃদ মায়ের প্রতি বিরক্তি বোধ করলো, কিন্তু মায়া চোখ আউড়িয়ে দেখলো না হৃদের বিরক্তি ভাবটা, কারণ মায়া নিজের দুর্বল নেতিয়ে যাওয়া শরীরে বারবার গোংরাচ্ছিল পানি পানি বলে। মায়া হুঁশে ছিল তখনও, কিন্তু নিজের দুর্বলতা আর বানরের প্রথম থেকেই টানা হেঁচড়ার কারণে অনেকটাই নিস্তেজ হয়ে পড়ে মায়ার শরীর, যার ফলে মায়ের শরীরের অবশিষ্ট রাটুকু নেই জোর করার। মায়া গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মৃদু নড়ে চড়ে উঠে আধো আধো চোখ টেনে মেলে তাকানোর চেষ্টা করে নিচের দিকে। ঝাপসা চোখে দেখল হৃদকে নিচে দাঁড়িয়ে থাকতে। মুহূর্তে যেন মায়ের ক্লান্তি মাখা ঠোঁটে এক চিলতে হাসি ফুটল হৃদকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। চোখ টেনে জোর করে তাকালো হৃদের দিকে মায়া। আধো আধো কণ্ঠে বলল, আপনি এসেছেন? মুহূর্তে মায়া ছটফট করলো হৃদের কাছে যাওয়ার জন্য, কিন্তু ছাড়া পেল না বানরের শক্ত থাবা থেকে। তাই হৃদকে দেখে তৎক্ষণাৎ আবারও মুখ ফুটে গোংরানো শব্দ করে কাতর বাণীতে ছটফট করতে করতে বলল, আমাকে নিয়ে যান আপনার কাছে, আমার ভয় করছে ভীষণ, আমি আপনার কাছে যাব। মায়ের ভয়ার্ত বাণীর কথাগুলো কর্ণধার হলো হৃদের। এতে যেন হৃদ আরও একগুয়েমি দেখালো। বেঁকে বসলো সে মায়াকে সাথে করে নিবে না, একদমই না। যে বউ স্বামীর কথা শুনে না অবাধ্য হয়ে সাপের বিষ খায়, সে বউকে তো সে কখনোই সাথে করে নিবে না, বরং অবাধ্য বউকে এইভাবে গাছে ঝুলিয়ে রাখার দরকার। বানর দলটি ঠিক কাজই করেছে তার বউয়ের সাথে। তার এই বেয়াদব বউয়ের এখানেই থাকা উচিত, বানরের সাথে বংশভেদে। তাহলেই বুঝবে স্বামীর অবাধ্য হলে কি হয়। হৃদ একগুয়েমি করে বলল মায়াকে, দিব না আমি তোমাকে আমার সাথে, ঝুলে থাকো তুমি এই গাছের ডালে। আমার এমন বেয়াদব বউয়ের দরকার নাই, আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে। পুনরায় ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠল মায়া। ছটফট করে হৃদকে উদ্দেশ্য করে বলে, আমাকে নিয়ে যান, আমার ভয় করছে তো, প্লিজ প্লিজ আমার নিয়ে যান, আমি আর অবাধ্য হব না আপনার, আমি সত্যি বলছি, আমায় ফেলে যাবেন না, প্লিজ প্লিজ। পারবো না আমি, প্লিজ প্লিজ। পাশ থেকে এক ঝাঁক বিষণ্ণতা দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদ মায়ার মান অভিমানের হিসাব নিকাশের দিকে। উপস্থিত বাকি সদস্যরা বুঝতে পারল না তাদের মূল কাহিনীটা কি। এতক্ষণ যাবৎ যে হৃদ খান বিরতিহীন ভাবে তাদেরকে নাকে দড়ি দিয়ে এই গহীন অন্ধকার জঙ্গলে দৌড়ের উপর রাখলো এই মেয়েটিকে বাঁচানোর জন্য, অবশেষে সেই মেয়েটিকে সুস্থ অক্ষত অবস্থায় পেয়েও বলছে সে সাথে করে নিবে না মেয়েটিকে, বরং রেখে যাবে তাকে বানরের দলের সাথে।
অথচ মেয়েটিকে না বাঁচিয়ে উল্টো রাগ দেখাচ্ছে তার সাথে। আসলে কি রাগ দেখাচ্ছে নাকি মান অভিমানের পাল্লা হালকা করছে হৃদ খান নিজের বউয়ের সাথে? বুঝল না উপস্থিত কেউই এই বিষয়টি, কিন্তু ততক্ষণে তাদের সবার ধ্যান ভাঙে বিকট গুলির শব্দে। হৃদ মায়ার সাথে কথা বলার মধ্যে দিয়ে হঠাৎ করে কৌশলে পরপর দুপার একই জায়গায় শুট করে মায়ার ঝুলন্ত হাতের দিকে, যার ফলে আকস্মিক ঘটনায় গুলির বিকট শব্দে বয়স্ক বানরগুলো আতঙ্কিত হয়ে ছেড়ে দিল মায়ার হাতটা। হৃদ মায়াকে দৌড়ে যেয়ে ধরতে ধরতে মায়া ছিটকে পড়ল হৃদের গায়ে। এতে করে হৃদ নিজের তাল সামলাতে না পেরে দুজনাই লুটিয়ে পড়ল মাটির উপর। কিন্তু মায়া আহত না হলেও হৃদ পিঠে ব্যথা পেল খানিকটা, কিন্তু টু শব্দও করল না, গম্ভীর থাকলো। উত্তেজনায় মায়া তৎক্ষণাৎ জ্ঞান হারালো হৃদের বুকের উপর। হৃদ ছাড়ল না মায়াকে, বরং নিজের কম্পিত হৃৎপিণ্ড শীতল করতে মায়াকে আরও চেপে ধরে রাখলো নিজের বুকের মধ্যে বেশ কয়েক সেকেন্ড। আজ হৃদের পাষণ্ড বুক কেঁপেছে তুমুল গতিতে। অবাধ্য বউকে হারানোর যন্ত্রণায় ছটফট করেছে কাতরভাবে। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সে তার অবাধ্য বউকে হারিয়ে ফেলেছে সারা জীবনের জন্য। হৃদ অস্থিরতায় নিজের হাতের বাঁধন আরও শক্ত করল, পিষ্ট করল মায়াকে নিজের শক্ত বাহুর পেশিতে। কিন্তু তার মধ্যে দিয়ে চারিপাশে গুঞ্জন শব্দে ধ্যান ভাঙল হৃদের। তৎক্ষণাৎ হৃদ মায়াকে নিয়ে শটান হয়ে উঠে বসল ধীরস্থে। বানরের ক্যাচম্যাচ শব্দের মাথা তুলে এক পলক উপরের দিকে তাকে দ্রুত মায়াকে কোলে তুলে নেয় সে, কারণ এই মুহূর্তে আবারও বিপদ হতে পারে তার বউকে নিয়ে। হৃদের আশঙ্কা মায়াকে নিয়ে বেশিক্ষণ এখানে থাকলে যে কোনো সময় বানরের দলটি পুনরায় হামলা করবে মায়াকে নিজেদের সাথে নিয়ে যাওয়ার জন্য। তাই হৃদ সবাইকে সতর্ক সংকেত দিয়ে মায়াকে নিয়ে দ্রুত বের হয়ে আসে গহীন জঙ্গল ছেড়ে। রাত 1:13। পিটপিট করে নিজের চোখ খুলল মায়া। অপরিচিত জায়গায় নিজের অবস্থান দেখে ভয়ার্ত হবার আগেই পরিচিত মানুষটার মুখ দেখে স্বস্তি হয় মায়ার। মায়া নিজেকে অ্যাম্বুলেন্সের ভিতর বেডে শোয়া অবস্থায় আবিষ্কার করল। চোখ আউড়িয়ে আবারও তাকালো হৃদের ক্লান্ত মাখা মুখটার দিকে। মায়ার বেডের পাশে সিটের মধ্যে গা এলিয়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে হৃদ, তার একটা হাত চোখের সামনে দেওয়া। মায়া হৃদকে নিজের পাশে দেখে মুখ ফুটে কিছু বলতে চাইল। হৃদ নিজের চোখের সামনে থেকে হাতটা সরিয়ে কপাল কুঁচকে তাকায় মায়ার দিকে। মায়ের মুখে নিজের জন্য নতুন শব্দ শুনেছেন বলাটা ঠিকঠাক বোধগম্য হল না তার। মায়া হৃদের এমন দৃষ্টি উপেক্ষা করে মিনমিনে গলায় বলল, পানি খাবো আমি। হৃদ মায়াকে মোটেও পানি খাওয়ালো না, বরং ধূপ করে মায়াকে পাজা কোলে তুলে নিয়ে বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের ভিতর থেকে। রাগে চোখে মুখে গাম্ভীর্য ভাব টেনে মায়াকে নিয়ে উঠে বসলো হেলিকপ্টারের ভিতর হৃদ। পেছনের একটা সিটে মায়াকে বসিয়ে সেও বসে পড়ল অন্যটাতে। আতঙ্কিত মায়া বুঝল না হৃদের হঠাৎ মনোভাবটা, কিন্তু ভয়ার্ত হলো প্রথমবারের মতো হেলিকপ্টারে উঠতে দেখে। তাই তৎক্ষণাৎ মায়া ভয়ার্ত ভঙ্গিতে জড়সড় হয়ে হৃদের দিকে চেপে যেতে চাইলে মুহূর্তে উগ্র মেজাজে চেঁচালো হৃদ। মায়াকে শাসিয়ে বলল, কি সমস্যা? গায়ে পড়ছো কেন বারবার তুমি? আমার দূরে সরে বসে যাও। মায়া গাল ফুলালো, কিন্তু বাধ্য মেয়ের ন্যায় হৃদের কথা মতো দূরে সরে বসলো নিজের সিটের মধ্যে। কিন্তু ততক্ষণে নিজের ভয়ার্ত ভাবটা কমলো না বাড়াছাড়া। মায়া জড়সড় হয়ে সিটের পাশে জানালা দিয়ে উকি মারল রাস্তায়। মুহূর্তে চোখে পড়ল চারিপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ, আর্মি, অন্যান্য মানুষদের ভিড়। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ ঘাট ঘুরিয়ে প্রশ্ন করল হৃদকে। আতঙ্কিত গলায় বলল, আল্লাহ, এত আর্মি পুলিশ কেন রাস্তায়? কি হয়েছিল এখানে? আপনি কি আবার মারামারি করেছিলেন এখানে এসে? মায়ের কথায় বিরক্তি নিয়ে তপ্ত মেজাজে বলে উঠে হৃদ, হ্যাঁ করেছি তো। বলুন না প্লিজ, এত আর্মি পুলিশ গাড়ি ঘোড়া মানুষের ভিড় কেন এখানে? আজ আমার বিয়ে ছিল বলেই সেই আনন্দে বিমোহিত হয়ে রাস্তায় খাবার বিতরণ করছিলাম আর্মি পুলিশের কাছে। পেয়েছ উত্তর? হ্যাপি নাও? মায়া হৃদের হঠাৎ রাগের কারণ ধরতে না পেরে গাল ফুলিয়ে বসে পড়ে চুপচাপ। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার মধ্য দিয়ে এগিয়ে আসলো আসিফ। মায়াকে এক পলক সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল আসিফ। নিজের দৃষ্টি ঘুরিয়ে হৃদকে উদ্দেশ্য করে বলে উঠে আসিফ, ভাই, উপস্থিত সবাইকে বলে দেওয়া হয়েছে তারা চলে যেতে। আপনি ভাবিকে নিয়ে চলে যেতেই তারাও চলে যাবে যার যার মতো করে নিজ গন্তব্যে। আর আমাদের বাকি বডিগার্ডগুলো যারা গাড়ি করে এসেছিল তাদেরকেও গাড়ি করেই পাঠিয়ে দেওয়া হয়েছে ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ আগেই। বাকি হেলিকপ্টারগুলোতে আমরা আসবো আপনাদের পিছন পিছন। এখানে সব কাজ শেষ ভাই, তাই আপনি এখন ভাবিকে নিয়ে চলে যান ঢাকার উদ্দেশ্যে। গম্ভীর কণ্ঠে উত্তর করল হৃদ। ওকে ডান। আসিফ চলে যেতে হেলিকপ্টার পাখা ঘুরিয়ে উঠতে শুরু করলো মুহূর্তে। রাউন্ড রাউন্ড চক্কর কাটতেই দুর্বল শরীরে উত্তেজিত হলো মায়া, কিন্তু তারপর হৃদের পাশে ঘেঁষতে পারল না ভয়ে। হৃদ নিজের সিটে গা এলিয়ে বসে আছে পুনরায় চোখের সামনে হাত রেখে। মায়া আর চোখে দেখল হৃদের সেই শক্ত ও গম্ভীর মুখটা, কিন্তু তারপরেও কিছু বলার সাহস পেল না সে। এইভাবে কিছুটা সময় মত অবস্থায় পার হলো মায়া, কিন্তু একটা সময় ধৈর্যের ভাত ভাঙল মায়ারও। ভয়ে তটস্থ মায়ার এগিয়ে গেল হৃদের দিকে হামাগুড়ি দিয়ে।
ভয়ে জড়সড় মায়া হৃদের হাতের নিচ দিয়ে মাথা ঢুকিয়ে নিজের জন্য জায়গা করে নিল হৃদের কোলের উপর। হৃদ মায়ার কাছে খানিকটা চমকালো, তবে নিজের রাগের বশে মায়াকে পুনরায় টেনে নিজের হতে সরিয়ে দিতে চাইল, কিন্তু করতে পারল না মায়ার জন্য। কারণ মায়া তৎক্ষণাৎ আঁকড়ে ধরল হৃদের শার্টের কলারের দুপাশ। গুটি গুটি হাতে মায়া হৃদের বুকে শার্ট দু হাতে টেনে সরিয়ে উন্মুক্ত করল হৃদের বুক। হৃদের খালি বুকের জায়গায় মাথা গুছতে গুছতে বলল, আমি ভয় পাচ্ছি তো হেলিকপ্টারে চড়ে। আপনাকে জড়িয়ে ধরে থাকলে আমার ভয় করবে না। আপনি নড়াচড়া করবেন না প্লিজ, না হলে আমি পড়ে যাবো তো হেলিকপ্টার থেকে। হৃদ মায়াকে আর বাধা দিল না, তবে হৃদ বিরক্তির রেশ টেনে পুনরায় আগের ন্যায় শুয়ে পড়ল চোখের সামনে নিজের হাত দিয়ে। তীর মেজাজে বলল, সরা আমার কোল থেকে তুমি। এমন বেয়াদব্য আমার চাই না। আজ তোমার জন্য আমি অনেক কিছুই হারাতে পারতাম। ভাগ্য আমার সহায় ছিল। সব কিছু হারাতে হারাতেও পুনরায় ফিরে পেলাম। আজকে তুমি আমার অবাধ্য হয়ে বিষ পান করেছ। এটা আমি কখনোই ক্ষমা করবো না তোমাকে হৃদ। বিষ পান করার মাত্রাটা অন্তত কম ছিল বলে এই মাত্রায় তুমি বেঁচে গেছো। না তো অনেক কিছুই হতে পারতো আজ। পাওয়া না পাওয়া বিষাদময় যন্ত্রণায় ছটফট করতে কেউ, যার একমাত্র কারণ হতে তুমি। আর তার জন্যই আমি কখনো তোমাকে ক্ষমা করব না। তুমি আমার কাছে অপরাধিনী হয়ে থাকবে সারা জীবন হৃদ। মায়া হৃদের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। গুটি হাতে আরো লেপটে গেল হৃদের বুকের সাথে মায়া। কিন্তু মায়ার গায়ে হৃদের জ্যাকেটটি তখনও পরিহিত থাকায় বেশ একটা সুবিধা করতে পারল না মায়া। তাই নিজের দুহাত হৃদের বগলের নিচ দিয়ে গলিয়ে শক্ত করে জড়িয়ে ধরল হৃদকে নিজের সাথে। সে হৃদের উন্মুক্ত বুকের বাম পাশে নিজের মাথা ঠেকিয়ে ধীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, স্বামীর বাধ্য বউ হতে গিয়ে আমিও আজ অনেক কিছু হারাতে পারতাম মিস্টার ভিলেন। তখন আমার হারানোর দায়ের ফরাদিটা কে নিত? হ্যাঁ, আমার পাওয়া না পাওয়া গল্পটা অসম্পূর্ণ থেকেছি তো মিস্টার ভিলেন। আর তার চেয়ে বরং আমি না হয় অপরাধিনী হয়ে রইলাম আপনার সারা জীবন। হৃদ বিরক্তি নিয়ে অভিমান ভরাট কণ্ঠে বলল, আমার এমন আবেগী বউও চাই না, পছন্দ না মোটেও। রাত 1:45। তুমুল শব্দ করে হেলিকপ্টারের পাখার রাউন্ড রাউন্ড ঘুরে নামলো খানবাড়ির উন্মুক্ত বাগানে। পাখার তীব্র বাতাসে বাগানের ছোট থেকে বড় গাছের ডালপাতা নুয়ে নুয়ে পড়ছে একে অপরের সাথে। হেলিকপ্টারের তীব্র গমগম শব্দে আরাফ খান ব্যস্ত ভঙ্গিতে খানবাড়ির ড্রয়িং রুমের মেন দরজা খুলে দৌড়ে ছুটে যান সেদিকটায়। অনেকটা উত্তেজনায় উত্তপ্ত তিনি, কারণ হঠাৎ করে মায়া নিখোঁজ হওয়াটা নিয়ে তিনি বেশ চিন্তিত ছিলেন। কিন্তু আসিফ একবেলার পর ওনাকে ফোন করে জানিয়েছিল মায়া হৃদের সাথে আছে। এতে তিনি শান্ত হয়নি, বরং প্রচণ্ড হাঁসফাঁস করছিল মনে জাগ্রত হওয়া বেশ কিছু প্রশ্ন নিয়ে। তিনি অপেক্ষা করলেন হৃদের ফিরে না আসা পর্যন্ত, কিন্তু সারাদিন ছুটে গেল, রাতটাও অর্ধেক পার হলো। হৃদ মায়াকে নিয়ে বাড়ি ফিরতে না দেখে উত্তেজিত হলেন আরাফ খান ও হেনা খান দুজনাই। চিন্তিত হেনা খানকে অনেক কষ্টে তিনি ঘুমের ওষুধ দিয়ে নিগাড় ঘুম পাড়িয়েছেন কিছুক্ষণ হলো। তারপর থেকে তিনি একাই রাত্রি যাপন করে জাগ্রত অবস্থায় বসে রইলেন হৃদ মায়ার অপেক্ষায়। বেশ কিছুক্ষণ ধরে তিনি চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসারত অবস্থায় থাকার মধ্যে দিয়ে কানে বাজল হেলিকপ্টারের তীব্র শব্দের টহল। ছুটে যান তিনি সেদিকে। চোখে পড়ল হৃদ মায়ার দুজনার বিধ্বস্ত ক্লান্তি মাখা চেহারা। হৃদ ঘুমন্ত মায়াকে কোলে নিয়ে বের হচ্ছে উড়ন্ত যান্ত্রিক থেকে। উত্তেজনায় তিনি সেদিকটায় দৌড়ে যেতেই পরপর আরও বেশ কয়েকটা হেলিকপ্টার শব্দের টহল করে নামতে লাগলো খানবাড়ির বাগানে। একে একে সকল বডিগার্ডরা জড়ো হতে লাগলো। আরাফ খান হতভম্ব হলো এতটা উত্তেজিত পরিবেশ দেখে। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছিল হৃদ মায়ার সাথে। তিনি এগিয়ে যেতে হৃদ ধুপধাপ পা ফেলে মায়াকে কোলে নিয়ে এগিয়ে আসে খানবাড়ির ভিতর প্রবেশ করার উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে আরাফ খানের উত্তেজিত কণ্ঠে খানিকটা থামতে হয় হৃদকে। হৃদ কপাল কুঁচকে আরাফ খানের দিকে তাকাতেই তিনি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে তোমার? অজ্ঞান হলো কেন? কোথায় ছিলে তোরা এতক্ষণ? হৃদ কিছু বলল না, তবে দৃষ্টি স্বাভাবিক করে পুনরায় হাঁটা ধরে বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। হৃদের কিছু না বলায় উদ্বিগ্ন হন আরাফ খান। নিজের উত্তেজনায় হৃদের সঙ্গ ধরে হাঁটতে হাঁটতে পুনরায় প্রশ্ন করে বলল, আরে কি হয়েছে বলবি তো নাকি? টেনশন মারে যাচ্ছি সেই সন্ধ্যা থেকে, অথচ তোদের কোনো খোঁজ খবরও পাইলাম না। তোর দাদি কান্নাকাটি করতে করতে শেষ, অনেক কষ্টে ঘুম পাড়িয়ে এসেছি। এখন আবার তুই বলছিস না কি হয়েছিল? তোর সন্ধ্যা থেকে এতক্ষণ কোথায় ছিলি? আর তোদের এই নেহাজের অবস্থা কেন? মায়ের গায়ে এত কাদামাটি কেন? কোথায় ছিলি তোর এতক্ষণ? আরাফ খানের পরপর প্রশ্নের একটা উত্তরও করল না হৃদ। অত্যন্ত গম্ভীর মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এমন একটা ভাব যেন এই মুহূর্তে হৃদ ছাড়া অন্য কেউ আশেপাশে নেই। কারো কথাই হৃদের কান অব্দি যাচ্ছে না। আরাফ খান হৃদের বেপরোয়া ভঙ্গি দেখে তেতে উঠলেন মুহূর্তেই। হৃদ হাত ধরে আটকে রাগী স্বরে বলে উঠলেন হৃদকে, তোকে কিছু জিজ্ঞেস করলেই কখনো ঠিকঠাক উত্তর দিস না কেন তুই?
মানুষ মনে করো না তোর আমাদের। আমরা যে বয়স্ক মানুষগুলো রাত জেগে তোর চিন্তায় আহার হয়ে বসে আছি, সেটা কি তোর কখনো চোখে না রিদ? আরাফ খানের রাগী স্বরের কথায় গম্ভীর থাকলো হৃদ। কোনো রকম প্রতিক্রিয়া জানালো না নিজের দাদাজানকে। অশান্ত মনে শুধু গম্ভীর শান্ত থাকলো। ঠান্ডা কণ্ঠে বলল, তোমার সোনামা বেহুশ না, ঘুমিয়ে আছে আমার কোলে। দ্বিতীয়ত, সন্ধ্যায় ব্যস্ত ছিলাম, তাই তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট করা হয়নি। তৃতীয়ত, তোমার সোনামা নিজের পাগলামির জন্য অবস্থা হয়েছে তার। এখন সুস্থ আছে, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। পাগলামি করছো কেন? পাগলামি করেছে মানে? ও, তোর সাথে গেল কিভাবে? আমি নিয়ে গেছিলাম তাই। চমকে উঠে আরাফ খান হৃদের সোজাসাপটা উত্তরে। নিজের মনে সন্দেহ পূর্ণতা নিয়ে পুনশ্চ প্রশ্ন করে বলল, তুই কি মাইকে পছন্দ করিস রিদ? শান্ত কণ্ঠে সোজাসাপটা উত্তর করল হৃদ। না। তাহলে ও তোর কোলে কেন? তুই তো কাউকে তোর আশেপাশে ঘেঁচতে দিস না, কিন্তু আমি দেখছি তুই মায়ের বেলা চুপ করে সব মেনে নিস কেন? তুই তো চুপ থাকা ছেলে না। উত্তর করল না হৃদ, বরং বিরক্তিতে অতিষ্ঠ হয়ে জায়গায় ছাড়ল মায়াকে নিয়ে। আরাফ খান হৃদের যাওয়ার দিকে সন্দেহ পূর্ণতা নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরাফ খানের বয়স্ক অভিজ্ঞতা ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে হৃদ মায়ের মধ্যকার ভিতরে একটা সম্পর্ক রয়েছে। শুধু সম্পর্ক না, হয়তো তার থেকে আরো বেশি কিছু। তবে সেটা কি? হৃদ কি মায়াকে পছন্দ করতে শুরু করছে, নাকি পছন্দ করার থেকে বিষয়টি আরো দূরে এগিয়ে গেছে? আরাফ চিন্তিত হলেন হৃদের বেগতিক মনের অবস্থাটা ঠিকঠাক ধরতে না পেরে। সাথে এতটাও বুঝতে পারলেন হৃদের এই বেগতিক মনের জন্য খানবাড়ির সম্পর্কের মধ্যে বিশাল বড় ফাটল ধরবে। কারণ হৃদ যদি মায়াকে পছন্দ করে থাকে, তাহলে আয়ন কি তার ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দিবে হৃদের জন্য? তাছাড়া আয়নের মায়ের প্রতি ভালোবাসা, যত্ন, নীরব পাগলামো সবটাই সাক্ষী হলো তারা বড়রাই। তারাই তো আয়নকে বলেছিল মায়াকে বিয়ে করতে। এখন তারাই কিভাবে বলবে মায়াকে ভুলে যেতে? এটা আয়নের সাথে অন্যায় করা হবে। হৃদ ও আয়ন দুজনাই সমান তাদের জন্য। তাহলে এক ভাইয়ের জন্য অন্য ভাইকে কিভাবে কষ্ট দেবেন তারা? আর হৃদ, সে যে ধাঁচের মানুষ, মায়ের জন্য শুধু ভালো লাগা বা অল্প ফিলিংস নেই সে কখনোই কিছু করবে না। কারণ হৃদ নিজের ফিলিংস কন্ট্রোল করতে জানে। কিন্তু যদি কোনো কারণে মায়ের জন্য হৃদের মনের অনুভূতিগুলো গাঢ় হয় আর নিজেকে সংযম করতে না পারে, তাহলে সে কাউকে চুল পরিমাণ ছাড় দেবে না, বরং ঝড় উঠবে খানবাড়ির প্রতিটা সম্পর্কের মধ্যে। আরাফ ভয়ার্ত হলেন খানবাড়ির ভবিষ্যৎ সম্পর্কে ফাটল ধরবে সেই চিন্তায়। রাত 2:56, নিস্তব্ধ নিষ্ক্রিয় অন্ধকারময় পরিবেশ। বিশাল আকাশটা আজ ফাঁকা, কোথাও চাঁদের খোঁজ নেই। অমাবস্যা কালো ঘুটঘুটে আধারে রাত, তবে চারপাশে শীতল ঠান্ডা টিরটির হাওয়া বহমান, মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন। কিন্তু হৃদের অশান্ত মন প্রাণ শান্ত করতে পারল না সেই শীতল হাওয়া। হৃদ অশান্ত মনে শান্ত চোখে তাকিয়ে আছে এক দৃষ্টিতে বিশাল আকাশের দিকে। চারিপাশের শীতল হাওয়া নয়, বরং চারিপাশের ঘুটঘুটে অন্ধকার যেন হৃদকে ঘিরে নিল নিজের মাঝে। হৃদ নিজের রুমের খোলা বারান্দায় স্থির দাঁড়িয়ে আছে, ট্রাউজারের পকেটে দুহাত গজিয়ে প্রসন্ন মনে তাকিয়ে আছে এক বিশাল আকাশের দিকে। আজ সে বড্ড অশান্ত, মনে বারবার উকি দিচ্ছে আজকের দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, মায়ার প্রকাশ্য মনের পাগলামোর কথাগুলো। হৃদ বুঝতে পারছে মায়া তাকে ভালোবাসে, কারণ আজ অনাকাঙ্ক্ষিতভাবেই প্রকাশ করলো মায়া নিজের মনের কথাগুলো হৃদকে। আর যেটা হৃদ সহজভাবে মেনে নিতে পারছে না, বরং অশান্ত হচ্ছে এই ভেবে যে কেন তাকে মায়া ভালোবাসবে। সে তো ভালোবাসা নামক কিছুই করেনি মায়ার সাথে, তাহলে কেন মেয়েটা তাকে ভালোবাসবে? ভালোবাসা কি এতই সহজ যে বললে হয়ে যায়? কই, সে তো কাউকে ভালোবাসে না। বউ নামক হৃদকে ভালোবাসে না সে, শুধু একটুখানি ভালো লাগে। আর সেই ভালো লাগাটা কাটানোর জন্যই সে বিয়ে করেছিল, যাতে বউয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে পারে। এমনটা নয় যে সে মায়ের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে পারত না। হ্যাঁ, সে পারত, ভেবেছিল এই বিষয়টা নিয়ে, কিন্তু বেহায়া মন মেয়েটিকে কলঙ্ক করতে নারাজ ছিল বলে সে বাধ্য হয়ে বিয়ে করেছে পবিত্রভাবে ছোঁয়ার জন্যে, নিজের মোহ কাটানোর জন্যে। নিজের মন ভরে গেলে সে মেয়েটিকে মুক্ত করে দিত প্রাপ্ত দেনমোহর দিয়ে, যা মেয়েটি সারা জীবনের জন্য বসে বসে খেলেও কমতো না, সুখে থাকতো। তার মতো গ্যাংস্টারের জীবনে প্রেম ভালোবাসা একটা গল্পের কাহিনীর মতো, যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবিক জীবনে বইতে পীড়াদায়ক। এমনটা নয় যে সে মহৎ উত্তম চরিত্রের সুপুরুষ হওয়ার কথা চিন্তা করে কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চায়নি। চেয়েছিল বহুবার, চেষ্টাও করেছিল, কিন্তু কোনোবারই সফল হতে পারেনি, বরাবরই বিফল হয়েছিল। প্রথমত কোনো নারীর প্রতি তার বইয়ের মতো টান অনুভব করেনি। হয়তো পুরুষ চাহিদা পূরণের জন্য কোনো মেয়েকে নিজের কাছে টানতে চাইলেও টানতে পারত না সে, তার মায়ের কথার জন্যে।
তার মা বলতো সময়, কাল, স্থান, অবস্থান যেটা যেই রূপে নিক না কেন, তুমি ছেলে হয়ে কখনো কোনো সময় মেয়ে জাতির ইজ্জত নিয়ে খেলা করবে না, অসম্মান করবে না বিন্দুমাত্র। ইজ্জত সম্মান দিয়ে হলে একজনকে মনে রাখবে, নয়তো অসম্মান করলে কাউকে রাখার দরকার নেই। তারপরও নারী জাতিকে অসম্মান করা যাবে না। আর এই একটা কথাই হৃদ বারবার আটকে যায়। চাইলেও সে পরনারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে পারত না, বরং মনের মধ্যে শুধু তিক্ততা কাজ করত মেয়েদের নিয়ে, যার ফলে তার এই দীর্ঘ 27-28 বছর বয়সেও সে নারী ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে। কিন্তু মায়ের বেলায় উল্টো ছিল। প্রথম দিন থেকেই তার জীবনে কখনো মায়ের প্রতি তিক্ততা কাজ করতো না, বরং আকর্ষণ কাজ করত। বিপুল তার মনে একটু ছুঁয়ে দেওয়ার তীব্র চাহিদা জাগত মনে, আর সেই জন্যে হৃদ খানবাড়িতে জেদ করে ফিরত না বছরের পর বছর। কিন্তু দীর্ঘ 1.5 বছর পর যখন সে বাড়ি ফিরল, তখন সেদিন হৃদ প্রথম দেখেছিল মায়ের অশ্রুসিক্ত চোখে নিজের সর্বনাশ। বৃষ্টির দিনে কাদামাটিতে গড়াগড়ি খাওয়া দুটো মানুষ নিজেদের সর্বনাশ দেখেছিল একে অপরের কাছে। হৃদ বিষণ্ণ অবাক চোখে মায়াকে দেখা শুধু দেখেনি, খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছিল। বুঝতে পেরেছিল মায়া ছোট নেই, বড় হয়ে গেছে, ভীষণ বড় হয়ে গেছে। তার রাতের ঘুম হারাম করার মতো বড় হয়ে গেছে। কিন্তু তারপরেও হৃদ সেদিন নিজেকে যেচে ফিরে গিয়েছিল নিজের গন্তব্যে, মায়াকে আর দেখতে চায় না বলে। তারপরেও নিজের শেষ রক্ষা হলো না হৃদের। মন ছটফটে রোগটা ধীরে ধীরে বাড়তে শুরু করলো। মায়াকে একটা নজর দেখার বাসনা মনে সৃষ্টি হতে লাগলো তীব্র থেকে তীব্র, আর সেই থেকে অসীম পাগলামও শুরু হলো তার। পুরো শহরকে সাবধানবাণী শোনালো মায়াকে নিয়ে। সবাই কাছে মায়াকে পরিচয় দিল ভাবি নামে, অথচ কেউ মায়ের আশেপাশে ভিড়তে না পারে সেই দিকটাও কঠোর নজরদারিতে রাখলো সে। নীরবে মায়ের সকল আবদার পূরণ করতে লাগলো। মায়ের সেফটি বিষয়টা সে নিজেই দেখত, তাই মন ব্যাকুলে ছটফট করে বিগত 5 মাসের মাথায় আবারও ছুটে এসেছিল হৃদ বাংলাদেশে মায়ের কাছে। কিন্তু সেদিন হৃদ মায়াকে বিধ্বস্ত অবস্থায় রাস্তায় দৌড়াতে দেখে তার পাষণ্ড বুক তরতর করে কেঁপে কেঁপে বিদ্রোহ করে জানিয়েছিল, এই মেয়ের কিছু হলে আমিও তোমাকে ত্যাগ করব গ্যাংস্টার মশাই। সেদিনের পর থেকে মেয়েটার প্রতি তার দুর্বলতা আরও একটু গাঢ় হয়। কিন্তু 2 দিন থাকতে না থাকতে হৃদের মায়ের সাথে ভুল বোঝাবুঝি নিয়ে সে আবারও চলে যায় নিজ গন্তব্যে। ভেবেছিল আর ফিরবে না বাংলাদেশে, কিন্তু সেখানেও শেষ রক্ষা হলো না তার। বউয়ের টানে অবিশ্বাস্যভাবে 1 মাসের মাথায় আবারও ফিরে এলো সে বাংলাদেশে, এবং মেয়েটার প্রতি মায়া মোহ কাটানোর জন্য শেষ পর্যন্ত বিয়েটাও করে নিল হৃদ নিজের ক্যারেক্টারের বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে। আর এখন সবকিছু ঠিকঠাক চলার কথা, কিন্তু এখানে এসেও বিপত্তি ঘটল, কারণ শেষ পর্যন্ত শোনা গেল তার বউ তাকে ভালোবাসে, যেটা নিতান্তই অনৈতিক কাজ বলে মনে হয় তার। সে তো চায়নি তাকে কেউ ভালোবাসুক, তাহলে তার বউ তাকে কেন ভালোবাসবে? ভালোবাসা মানুষকে আশা দেখায়, কিন্তু সে কখনো কাউকে আশা দিতে রাজি নয়। তার এক কথা, এখন বউ ভালো লাগছে তাই তার সাথে কিছুদিন সে থাকবে এই সম্পর্কে, কিন্তু যখন তিক্ততা চলে আসবে তখন হৃদ বাধ্য হয়ে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে ইচ্ছুক নয়। কিন্তু এই মেয়েটাকে কে বুঝাবে যে হৃদ ভালোবাসে বিশ্বাসী নয়, পরস্পরের সাথে হওয়া চুক্তিতে বিশ্বাসী। সে চুক্তি করতে চেয়েছিল মেয়েটির সাথে, কিন্তু মেয়েটি তাকে মন বদলে বসে আছে। এতে হৃদ বড্ড বিরক্ত, অশান্ত। নিজেকে সংযম করাটা কঠিন বলে মনে হচ্ছে তার। হৃদ অশান্ত ভঙ্গিতে কথাগুলো নিষ্ক্রিয় মনে আওড়ে এলো একবার। মন মস্তিষ্ক দুটোই আজ অশান্ত, কিছু ভালো লাগছে না তার। আর এই ভালো না লাগার কারণটা হলো তার বউ। বউয়ের মনে সুপ্ত অনুভূতিগুলো বুঝতে পারাটাই হৃদের অশান্তির মূল কারণ। নিজের দৃষ্টি শূন্য ভাসমান রেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল নীরবে হৃদ। মায়াকে নিজের রুমে শুইয়ে দিয়ে এসেছে সে প্রায় 1 ঘন্টার উপর হলো। সারাদিনের ক্লান্তিময় শরীরটা ঝেড়ে গোসল করে ফ্রেশ হয়ে অরেঞ্জ কালার টি শার্ট পরে অ্যাশ কালারের ট্রাউজার দিয়ে শক্তপোক্ত সাদা বলিষ্ঠ দেহের যেন কামড়িয়ে ধরে আছে গায়ের টি শার্টটি। মাথার চুলগুলো হালকা হালকা স্যাঁতস্যাঁতে ভেজা ভেজা ভাব, কিন্তু হৃদের সেদিকে কোনো মনোযোগ নেই। সেই ব্যস্ত তার ভাবনাতে। তখনই কানে আসলো কারো পায়েলের মৃদু ঝনঝন শব্দ। হৃদ চমকালো না, বরং স্বাভাবিক ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের পিছনে। হালকা আলোয় স্পষ্ট হলো মায়ের ফোলা ফোলা চোখ মুখ। হৃদ মায়াকে এত রাতে নিজের রুমে দেখে অবাক হলো না বিন্দুমাত্র, বরং স্বাভাবিক ভঙ্গিতেই ঘুরে দাঁড়ালো মায়ের সামনে। আবছা আলোয় মায়াকে সূক্ষ্ম দৃষ্টিতে উপর থেকে নিচ অব্দি পর্যবেক্ষণ করে বারান্দার কাচের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো সে। পকেটে 2 হাত গুজানো অবস্থায় শান্ত মিহি কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলল, এত রাতে এখানে কেন এসেছো? মায়া অসহায় চোখ তুলে তাকায় হৃদের দিকে। সাথে সাথে চোখ মিলল দুজনার। মায়া ইতস্তত ভঙ্গিতে পুনরায় নিজের চোখ নামিয়ে নেয়। নিজের গায়ে পরিহিত কালো পাপড়ি গাউনটি উত্তেজনায় মায়া শীতল হাতে চেপে ধরে তৎক্ষণাৎ। চঞ্চল চোখ দুটো অন্ধকারময় রুমে এদিক সেদিক করে তাকিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, আপনি তো বলেছেন আসতে। হৃদ বুঝল না মায়ার কথার অর্থ। স্বাভাবিক অর্থে তার মনে পড়ছে না সে আসলে কখনো মায়াকে ডেকেছে নিজের রুমে আসার জন্য। সে তো মায়াকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিল। তাহলে বাগানের ল্যাম্পপোস্টের আবছা আলো কখন? মিনমিনিয়ে গলায় বলল মায়া।
চিঠিতে? হৃদ থামলো আর প্রশ্ন করলো না মায়াকে, কারণ সে বুঝে গেছে মায়া আসলে তাকে কি বলতে চাইছে। হ্যাঁ, হৃদ মায়াকে একটা পার্সেল পাঠিয়েছিল চিরকুট দিয়ে। পার্সেলটিতে ছিল কালো গাউন, আর চিঠিতে লেখা ছিল গাউনটি পরে তার রুমে আসতে। কিন্তু এসব কিছু আজকে নয়, বরং সকালে পাঠিয়েছিল হৃদ মায়ের রুমে সার্ভেন্ট দিয়ে। হয়তো মায়া নিজের অসাবধানতার কারণে দেখতে পায়নি, যখন দেখলো তখনই পড়ে হাজির হলো তার সামনে। হৃদ পুনরায় আবছা আলোয় সূক্ষ্ম দৃষ্টিতে মায়াকে পর্যবেক্ষণ করতে লাগলো। কালো গাউনে অসম্ভব মোহিত লাগছে মায়াকে। এলোমেলো ভেজা চুল পিঠের উপর ছেড়ে দেওয়া, চোখে মুখে সারাদিনের ক্লান্তিতে ফোলা ফোলা ভাব, কিন্তু শুদ্ধতা হয়েছে মায়ার চেহারায় মসৃণ ত্বকের মধ্যে। সদ্য গোসল করে হয়তো এসেছে তার রুমে গাউনটি পরে, যার ফলে দীর্ঘ লম্বা চুলের পানিতে গাউন সহ তার ফ্লোরও স্যাঁতস্যাঁতে ভিজে যাচ্ছে টপটপ পানিতে। হৃদের অশান্ত মন পুনরায় ছটফট করলো। উত্তেজিত হলো হাত বাড়িয়ে মায়ের মসৃণ গাল হালকা স্পর্শ করার, কিন্তু সে করল না, বরং কঠোর হলো কিছু একটা ভেবে। কঠিন মনোভাবে বলল, এত রাতে এখানে আসে কি হতে পারে তুমি জানো? মায়া চুপ থাকলো, উত্তর করল না। ভয়ে নত মাথায় দাঁড়িয়ে রইল হৃদের সামনে। উত্তেজনায় টান টান হয়ে নিজের গাউনের দুপাশ আঁকড়ে ধরল শক্ত করে। হৃদ মায়াকে উত্তর করতে না দেখে পুনরায় শক্ত গলায় বলে ওঠে, নিজের ফার্স্ট নাইটের জন্য এসেছো এখানে? তুমুল উত্তেজনায় চোখ বন্ধ করে নিল মায়া, কিন্তু মুখে একটা শব্দও করল না হৃদের সামনে। হৃদ মায়াকে কথা বলতে না দেখে বিরক্তি বোধ করল। মায়ার নীরবতাকে সম্মতি হিসাবে ধরে নিল। সেই সাথে রাগান্বিত হলো এই ভেবে যে তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে। হৃদের বাড়ন্ত রাগে বিরক্তি প্রকাশ করে বিড়বিড় করে বলে, ছলনাময় নারী, চুরি করে বিয়েটা করেছো, এখন চুরি করে বাসরটাও সেরে ফেলতে চাই। সবার সামনে নিজেকে চিরকুমারী দাবি করতে চাই। এত সহজ সব কিছু সে ছেড়ে দিবে এই মেয়েকে? কখনোই না। বরং এমন কিছু করবে যেন সারা জীবন এই মেয়েকে আফসোস করতে হয় তার সাথে ছলনা করার দায়। হৃদের বিড়বিড় করা কথাগুলো মায়া শুনল না, জায়গায় দাঁড়িয়ে রইল। হৃদ মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে পুনশ্চ শক্ত গলায় বলল, করবো না আমি বাসর, যাও তুমি। মায়া নড়ল না, বরং অসহায় চোখ তুলে তাকালো হৃদের দিকে। মায়া মনে করেছিল হৃদ মায়াকে নিজের ফার্স্ট নাইটের জন্যই ডেকেছিল নিজের রুমে, তাই সে হৃদের অবাধ্য হতে চায় না বলেই এই মুহূর্তে উপস্থিত হওয়া তার সামনে। কিন্তু হঠাৎ করে হৃদের মন পরিবর্তনের কারণটা বুঝল না মায়া, তাই নিজের বোকামির জন্য ঋণ ঋণ কণ্ঠে প্রশ্ন করে ফেলল হৃদকে, কেন? হৃদ যেন তেতে উঠল। মায়াকে নিয়ে নিজের ভাবনাটা সত্যি মনে করলো। সত্যি তার বউ তার সাথে ছলনা করতে এসেছে এই রাতে। নয়তো তার যে এত সুন্দর ফকফকা ঝকঝক একটা স্বামী আছে, সেটা কেন সে সবার সামনে লুকায়িত করতে চাইছে? সবাইকে কেন বোঝাতে চাইছে যে সে আসলে চিরকুমারী? কিন্তু হৃদ সেটা কিছুতেই হতে দিবে না। আর কেনই বা হতে দিবে? সে তো কোনো কুমারী মেয়ে নয়, তাহলে এত ছলনা কিসের তার? হৃদ কঠোর মনে সিদ্ধান্ত নিল সে কিছুতেই ছলনাময়ী নারীকে জিততে দেবে না, তাই বাসরও করবে না এখন, আর না কোনো কিছু লুকায়িত রাখবে কারো কাছ থেকে। এবার সে সারা শহরকে ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে শুনে বউ বলে দাবি করবে এই মেয়েকে। তারপর না হয় বিশ্বজয়ীর বাসর করবে সে। এই নারীকে পরাজয় করে জয়ী হাসিল করবে সে। সবাইকে জানাবে সেই ছলনাময়ী নারী তার একমাত্র বউ। এই নারী কোনো কুমারী টুমারি মেয়েটে নয়, এই নারী বিবাহিত মহিলা, তার স্বামী আছে। হৃদ খান নিজে এই মহিলার স্বামী। তখন নিশ্চিত এই ছলনাময়ী নারী তার কাছ থেকে হেরে যাওয়ার জন্য বুক ভাসিয়ে কেঁদে বেড়াবে সবার সামনে, চিরকুমারী পদবিটা সে নষ্ট করে দেওয়াতে। আহ, তখন সে বিশ্বজয়ীর হাসি হাসবে। এই ছলনাময়ী নারীকে হারিয়েই বুক ফুলিয়ে বাসর করবে সে। দ্বিতীয়বারের মতো আবারও হারাবে সেই নারীকে। হৃদ নিজের চিন্তায় অটুট থেকে বলল, আর মন চাইছে না, তাই করবো না। তুমি বের হও আমার রুম থেকে। জেদি কণ্ঠে বলল মায়া। যাব না আমি। বিরক্তিতে কপাল কুঁচকে এলো হৃদের। তিক্ততা নিয়ে বলল, কেন? এখানে কি আমি মিষ্টি বিলাচ্ছি যে খাওয়ার জন্য বসে থাকবেন আপনি? হৃদের উগ্র মেজাজের কথায় গাল ফুলালো মায়া। মিনমিন স্বরে বলল, ক্ষুধা লেগেছে আমার। তো আমার কাছে কি? যাও নিচে গিয়ে কাউকে বলো তোমাকে খাবার দিতে, নয়তো ফ্রিজ থেকে কিছু নিয়ে খাও, তাহলেই তো হয়। নিচের দিকে তাকিয়ে নত মস্তিষ্কে বলল মায়া। আপনি চলুন না আমার সাথে। কোন দুঃখে শুনি? মায়া অসহায় চোখ তুলে তাকায় হৃদের দিকে। হৃদের হঠাৎ মুড পরিবর্তনের কারণটা ধরতে পারছে না মায়ার ছোট্ট মস্তিষ্ক, তাই আবছা আলোয় হৃদের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি খাবেন না? নিজের চরকায় তেল দেন, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। যান, আপনি আপনার রুমে যান, তাহলেই হবে। হৃদের কথার অপমানিত চোখ দুটো টইটুম্বর হলো অভিমানী মায়ার। কণ্ঠে আসলো কান্নার জড়তা। আর দাঁড়ালো না মায়া হৃদের সামনে। গাউনের দুপাশ আঁকড়ে ধরে সামনের দিকে পা বাড়াতে আবারও পিছন ডাকলো হৃদ। দাঁড়াও। মায়া নত মস্তিষ্কে হৃদের সামনে ঘুরে দাঁড়ালো। নিজের টইটুম্বর চোখের জল টপ করে পড়লো গাল বেয়ে গাউনের উপর। মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করলো, তারপর পারল না।
মৃদু কেঁপে কেঁপে উঠছে কান্নাময় মায়ার শরীর। হৃদ মায়ের কান্না করতে দেখে বুক ফুলিয়ে বার কয়েক শ্বাস টানল নিজের মাঝে। আপাতত সে নিজেই বিরক্ত নিজের চিন্তা ভাবনার উপর। তার বউকে নিয়ে কখন কি মাথায় আসে সেটা সে নিজেই বুঝতে পারছে না। বিগত মাস ধরে সবকিছু কেমন এলোমেলো হয়ে যায় তার বউয়ের বেলায় ডিসিশন নিতে গিয়ে। এতে যেন হৃদ প্রচন্ড বিরক্ত, তাই নিজের বিরক্তিটা আপাতত আর বাড়াতে চায় না। মায়া হৃদের সামনে ঘুরে দাঁড়াতে হৃদ মায়াকে পুনরায় ডেকে আদেশ করলো, আমার কাছে আসো। মায়া ধীর পায়ে হৃদের সম্মুখে দাঁড়ায়। তখনও মায়ার অশ্রুসিক্ত চোখ দুটো টইটুম্বুর করেছিল নোনা জলে। হৃদ সেদিকে মনোযোগী হলো না। নিজের পকেটে গজিয়ে রাখা ডান হাতটা তুলে অতি সন্তর্পণে মায়ার মাথায় রাখলো। মায়া খানিকটা কেঁপে উঠল। হৃদ নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, যদিও আজ আমাদের জীবনের একটা বিশেষ রাত এটা, কিন্তু আপাতত তুমি এই রাত নিয়ে আমার মাথায় অন্য কোনো চিন্তা ভাবনা নেই। তবে তোমার সম্পর্কে আমার সকাল অবধি যে মনোভাবটা স্থির করে রেখেছিলাম আমি, এখন আর সেই মনোভাবটা নেই আমার মনে এখন অন্য কিছু চাইছে তোমাকে ঘিরে। মনে হয় তোমাকে ছেড়ে দেওয়াটা বুঝি আমার সাধ্যে নারী আর। তাই বলছি, আগে আমাকে বুঝতে শিখো, তাহলে তোমার আমিময় যাত্রীটা সহজ হবে। নয়তো আমার সাথে চলতে গেলে পদে পদে সুচালোর তীক্ষ্ণ কাঁটার সম্মুখীন হতে হবে তোমাকে। হয়তো সেই কাঁটাগুলো আমি তোমার জন্য তৈরি করব, কারণ আমার অবাধ্য কিছু পছন্দ না। এখন তুমি নিজ থেকে খুঁজে বের করবে কোনটা আমার বাধ্য আর কোনটা অবাধ্য। আমার বাধ্যকতায় তোমার সর্বত্র সুখের ঠিকানা, আমার আগেই নয় তোমার শেষ ঠিকানা হতে হবে। দ্বিতীয়ত, আমি কাউকে নিজের পরিবার বলে মনে করি না, এক্সেপ্ট আমার দাদা দাদি ছাড়া। বাকিরা সবাই নামমাত্র আমার রিলেটিভ। আমি তাদেরকে নিজের জীবনে ভিড়ানো প্রয়োজন মনে করি না। থাকলে ভালো, না থাকলে কিছু করার নেই আমার। কিন্তু আজ মনে হচ্ছে তুমি আমার ব্যক্তিগত সদস্যের একজন, আর আমার এই মনে হওয়াটাও হয়তো তোমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে ভবিষ্যতে। অনেক কিছু হারাতে হবে তোমার, শুধু আমাকে ছাড়া। কারণ আমি একবার কাউকে আপন মনে করলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে আমার কাছ থেকে কেউ মুক্ত করতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া। কথাগুলো বলেই হৃদ থামে। চোখ আউড়িয়ে তাকায় নত মস্তিষ্কে ঝুঁকে থাকা মায়ার দিকে। শান্তশিষ্ট মায়াকে দেখে পরপর দুবার মায়ের মাথার উপর আদুরে আশ্বস্তের হাত বোলায় হৃদ। আচ্ছা আলোয় মায়ের দিকে পূর্ণ দৃষ্টি স্থির করে হৃদ পুনরায় বলতে শুরু করে, আমি একজন গ্যাংস্টার মানুষ। আমার নামে রোজ কোথাও না কোথাও গুন্ডাগিরি, তাণ্ডব, ঝামেলা, মারামারি হয়ে থাকে। এটা আমার পেশা। আমি স্বেচ্ছায় বেছে নিয়েছি এই ক্ষমতার আসন। তাই অহেতুক যুক্তি দেখিয়ে জীবনে কখনো আমাকে ভয় পাওয়া যাবে না। বলা যাবে না আপনি গ্যাংস্টার মানুষ, আপনি খারাপ, আমি আপনার সাথে থাকতে চাই না, হ্যান ত্যান, এমন সব কথাবার্তা বলা যাবে না আমার জীবনে কখনো, কোনো পরিস্থিতিতে। কারণ ছাড়াটা আমার পছন্দ না। আমি ধরলে ছাড়তে জানি না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক বইতে জানি। কিন্তু যেদিন তুমি আমার এসব বলার সাহস করবে, সেদিন আমার গুলির প্রথম বুলেটটাই হবে তোমার নামে। তোমার সবকিছু আজীবন মেরে নেব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার বিষয়টা ছাড়া। যদি তুমি আমাকে ছেড়ে যেতে চাও, তো আমি তোমাকে জানে মেরে দিতেও দ্বিধা করবো না। তাই তোমাকে সময় দিচ্ছি, নিজেকে গোছাও। আর আমি না হয় সেটাকে বুঝে নিও, আর আমি না হয় শেরফাকে, আর আমিও না হয় শেফাকে বুঝে নেই। আসলে আমার তোমার কাছ থেকে চাইটা কি? ততদিন সম্পর্কটা নামহীন থাক। আমি সেটাকে আপাতত এগোতে চাচ্ছি না। আশা করছি তুমি বুঝতে পারছো আমার কথাগুলো। মায়া কথা বলল না, শুধু নীরবে অপদস্থ হয়ে দাঁড়িয়ে রইল। হৃদের কথার পৃষ্ঠে আসলে মায়ের কি বলা উচিত বুঝল না। তবে হৃদের হাড় কাঁপানোর প্রতিটা কথায় যেন মায়ের পিঠ বেয়ে শীতল কম্পন সৃষ্টি হলো। থেমে থেমে কম্পন তুলল মায়ের মনের মধ্যে। বুঝ অবুঝের বিষয়টা যতটুকু মায়ের মাথায় ঢুকলো, সেটা হলো তার অনিশ্চিত ভবিষ্যৎ এখন হৃদের হাতে মুঠোয় বন্দি। হৃদ মায়াকে চুপ থাকতে দেখে মায়ের মাথার উপর থেকে নিজের বলিষ্ঠ হাতটা সরিয়ে নিল ধীরস্থে। নিজের পকেটে পুনরায় হাতটা ঢুকিয়ে ছোট্ট একটা বক্স বের করে মায়ের দিকে এগিয়ে দিতে দিতে শান্ত মিহি কণ্ঠে বলল, নাও, এটা তোমার জন্য। মায়া চোখ তুলে তাকালো হৃদের বাড়ন্ত হাতের দিকে। 2 সেকেন্ড ছোট্ট বক্সটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল মায়া। পরে নিজের দৃষ্টি ঘুরিয়ে স্থির করলো হৃদের আবছা আলোয় মুখশ্রীতে। গাল গড়িয়ে পড়া নোনা জলটুকু বাম হাতের উল্টো পিঠে মুছতে মুছতে বলল, খুলে দেখো কি। মায়া হাত বাড়িয়ে হৃদের থেকে বক্সটা নিল। কান্নায় টইটুম্বুর হয়ে নাক টানতে টানতে হৃদের দেওয়া উপহার খুলে দেখল। সেখানটায় হোয়াইট গোল্ডের মধ্যে খুব সুন্দর ছোট ডায়মন্ড পাথরের নেকলেস মিলল মায়ার কপাল কুঁচকে অসন্তুষ্টি প্রকাশ করলো নেকলেসটি দেখে। তৎক্ষণাৎ পুনরায় হৃদের হাতে ফেরত দিতে দিতে বলল, এটা কি? বিষণ্ণতায় কপাল কুঁচকে এলো হৃদের। কেন? হৃদের কথায় গা মুড়িয়ে বাঁকা হয়ে দাঁড়ায় মায়া। চোখের জল মুছতে মুছতে গাল ফুলিয়ে বলল,
আমার নাকফুল কই? সরি, নাকফুল মানে? বিবাহিত মেয়েরা নাকফুল পড়তে হয়, জানেন না আপনি? নয়তো একটা ভ্রু উঁচু করে প্রশ্ন করলো হৃদ। নয়তো কি? পুনরায় গাল ফুলিয়ে বলল মায়া। জানি না আমি, আমার নাকফুল লাগবে ব্যাস। এখন আমি নাকফুল পাবো কোথায়? এটা রাখো, সকালে এটা রাখো, সকালে এনে দেবো তোমার নাকফুল। নাও। মায়া হৃদের সামনে ঘুরে মুখোমুখি দাঁড়িয়ে অবিশ্বাস করে বলল, যদি না দিন তো? হৃদ বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমার একটা নাকফুলের জন্য কি এখন আমি দেশ ছেড়ে পালিয়ে যাব? আজও বলছি না, কাল এনে দেব। যদি চলে যান তো? দীর্ঘ নিঃশ্বাস ফেলে হৃদ। মায়ার প্রশ্ন এড়িয়ে শান্ত কণ্ঠে বলে, এটা নিয়ে যাও, বিয়ের ফার্স্ট নাইটে বউকে উপহার দিতে হয় নাকি? তাই এটা তোমার উপহার। বাকি তোমার দিনমোহর আমি বিয়ের সময় পরিশোধ করে দিয়েছি। এখন প্রথমবার বিয়ে করছি তো, তাই অভিজ্ঞতা কম। বউ সাজাতে হলে কি প্রয়োজন তা জানা নেই, কিন্তু দ্বিতীয়বার বিয়ে করলে সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়েই করব। কেমন? নাও, ধরো তোমার জিনিস। কথাগুলো বলে হৃদ মায়ার হাতে বক্সটা গুজিয়ে দিতে দিতে পুনরায় বলে, রুমে যাও তুমি, সাথে তোমার যা যা লাগবে একটা লিস্ট করে নিও, সকালে পাঠিয়ে দিব আমি। এখন যাও, বিরক্ত করো না আমাকে, কেউ না। হৃদের কথায় মায়া নিজের মধ্যে অভিমানের পাহাড় জমে সেদিন হৃদের রুম থেকে মধ্যরাতে চলে এসেছিল সে। কষ্টে টইটুম্বর হয়ে ওই অবস্থায় হৃদের দেওয়া উপহারের বক্সটি হাতে মুঠোয় নিয়ে উপর হয়ে ঘুমিয়ে পড়েছিল মায়া। কিন্তু সকালে যখন স্বাভাবিকের ন্যায় মায়া ঘুম থেকে উঠে নাস্তা করতে গেল সবার সাথে, তখন আরাফ খানের মুখে শোনা গেল হৃদ পুনরায় বাংলাদেশ ছেড়ে চলে গেছে নিজ গন্তব্যে। কিশোরিনী মায়া আবেগময় কান্নাটা দমিয়ে রাখতে না পেরে ডাইনিং টেবিলে ঠোঁট উল্টিয়ে কান্না করে বসে সবার সামনে। মায়াকে হঠাৎ কান্নায় ফোঁপাতে দেখে উত্তেজিত ভঙ্গিতে ছুটে এলেন হেনা খান ও আরাফ খান। শত চেষ্টা করেও সেদিন মায়াকে আর শান্ত করা গেল না, বরং সেদিন মায়া হৃদের প্রতি এক পাহাড় অভিমানে জমা করে কলেজেও যায়নি, ভাত খায়নি, রুমের দরজা ভিতর থেকে কুন্ডি মেরে বসেছিল টানা একদিন। চিন্তিত হেনা খান মায়াকে শান্ত করতে ওনার পুরো 2 দিন পার হলো, কিন্তু তিনি বুঝলেন না মায়ার হঠাৎ কষ্টের কারণটা। যথারীতি মায়া শান্ত হলো 3 দিনের মাথায় জুইকে খানবাড়িতে পেয়ে। খানবাড়ির সকলে মনে করলো হয়তো মায়া জুই না আসাতে কষ্ট পাচ্ছিল, বোনকে পেয়ে যা এখন ঠিক হয়ে গেল। কিন্তু আরাফ খান তিনি মোটেও তেমন কিছুই ধারণা করেননি, বরং তিনি বুঝতে পেরেছিলেন মায়ের কিশোরী মনে হৃদের বসবাস বিরাজ, যার ফলে হৃদ হঠাৎ চলে যাওয়াতে মেনে নিতে পারেনি। বিকাল 5:15, টানা 2 ঘন্টার রাস্তা বাইকে পাড়ি জমিয়ে অতিক্রম করে খানবাড়ির বিশাল গেটের সামনে এসে থামলো বাইকটি। মাথার হেলমেট খুলে সামনে রাখলো। কপাল কুঁচকে হাতে থাকা ছোট কাগজের টুকরার মধ্যে লেখা গুটি অক্ষর খানবাড়ির অ্যাড্রেসটা মিলিয়ে নিল এক পলক সুদর্শন যুবকটিকে। অ্যাড্রেসটা মিলিয়ে যেতেই হালকা ঘাড় ঘুরিয়ে পিছনে বসে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, নামতে পারবি? মেয়েটি মাথা নাড়িয়ে যুবকটিকে সম্মতি জানিয়ে ধীর কণ্ঠে বলল, পারবো। আমাকে ধরে নাম, নয়তো পরে যাবি স্লিপ করে। বাইকের পিছনে বসে থাকা মেয়েটি নিজের এক হাতে ছেলেটার শার্টের বাহু চেপে ধরে সাবধানে নেমে আসলো ফ্লোরে। তটস্থ চোখে জড়তা নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো খানবাড়ির বিশাল গেটের দিকে একবার। ইতস্ততায় হাঁসফাঁস করলো বেশ অনেকটাই মেয়েটি। পূর্বের স্মৃতি মন নাড়িয়ে উঠল তার। সুদর্শন ছেলেটি মেয়েটির দৃষ্টি অনুসরণ করে চোখ আউড়ে আবারও তাকায় খানবাড়ির বিশাল গেটের দিকে। কালো গোল্ডেন মধ্যে ডিজাইন করা প্রশস্ত গেটের ভিতর ভর্তি দাঁড়িয়ে আছে 2 দারোয়ান। ছেলেটির দৃষ্টিতে সূক্ষ্ম ভাঁজ ফেলে পুনরায় একবার খানবাড়িটি দেখে নিল অপদস্থ। শিওর হওয়ার জন্য পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, তুই শিওর আমরা ঠিক অ্যাড্রেস এসেছি? এই বাড়িটিই তো? আর চোখে খানবাড়িটিকে আরো একবার দেখে নিয়ে জড়তা মাথা নাড়ালো জুই। নিজের ভাইকে উত্তর সাপেক্ষে সম্মতি জানিয়ে মিহিসুরে বলল, এটাই। ইতস্ততার সহিত খানবাড়ির মেন দরজা ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো আসিফ। এক হাতে জুয়ের কাপড়ের ব্যাগ তো অন্য হাতে জুয়ের বাম হাতটা চেপে ধরা নিজের হাতের ভাঁজে। কপাল কুঁচকে তীক্ষ্ণতার সহিত খানবাড়ির ড্রয়িং রুমটা একবার পরখ করে নিল সে। বাড়িটার ভেতর বাহির চারপাশটা বিশাল প্রতিপত্তি ভরপিণ্ড। বাড়ির কোনায় কোনায় যেন গাম্ভীর্য অহংকারের একটা ভাব টান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নামি দামি আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই কেমন অহংকারী টাইপের মনে হলো আরিফের কাছে। বাড়ির ভিতর ও বাহির দুটার পরিবেশই কেমন স্নিগ্ধ ও শান্ত। পাহারাদার হিসেবে শত বডিগার্ড হওয়ার পরও কোনো রকম বিশৃঙ্খলা দেখা গেল না বিন্দুমাত্র। সবকিছুতেই কেমন নিয়মানুবর্তিতা। আরিফ গম্ভীর মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কোন এক মনস্তাত্ত্বিক কারণে আরিফ মায়াকে খানবাড়িতে রাখতে নারাজ, এমনকি খানবাড়ির কারোর সাথে সম্পর্ক রাখতে নারাজ তার মন। অনেকটা বিষিয়ে আছে খানবাড়ির সাথে তার সম্পর্কটা, কিন্তু তার বাবা শফিকুল ইসলাম এবং পরিস্থিতির দায় পড়ে সে নিজের আদরের ছোট বোনকে বাধ্য হয়ে খানবাড়িতে রাখতে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের কাছে।
আরিফের জানা নেই এই বিষিয়ে যাওয়া সম্পর্কটা কবে ইতি ঘটবে এবং তার আদুরে বোন মুক্তি পাবে। ভাই হিসেবে সে বড্ড অসহায় সম্পর্কের বেড়াজালে। কিছু অহেতুক যুক্তি আর কসমের জন্য তার হাত পা বাঁধা। চাইলেও মায়াকে অদৃশ্য শিকল হতে মুক্তি করতে পারছে না। তবে আশায় আছে যেদিন তার বোন স্বেচ্ছায় এসে তাকে বলবে সে এই সম্পর্কের বেড়াজাল হতে মুক্তি চায়, সেদিন সে সবকিছুর বিরুদ্ধে গিয়ে হলেও বোনকে মুক্ত করে নিবে এই বন্দি কারাগার থেকে। বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস পুনরায় ত্যাগ করল আরিফ। নিজেকে শান্ত করে জুয়ের হাতটা চেপে ধরা অবস্থায় সূক্ষ্ম চোখ বুলিয়ে নিল চারিপাশটায়। আশেপাশে কাউকে না দেখে ঘাড় বাঁকিয়ে তাকালো জুয়ের দিকে। সে হালকা কপাল কুঁচকে ধীরস্থে প্রশ্ন করে বলল জুইকে, ঋতু কোথায় হবে জুই? আশেপাশে তো কাউকেই দেখা যাচ্ছে না। জড়তার চোখ বুলালো জুই ফাঁকা ড্রয়িং রুমের চারিপাশে। দৃঢ় কণ্ঠে বলল আরিফকে, একটা নিজের রুমে হবে ভাই, আর বাকি মনে হয় কিচেন রুমে। হ্যাঁ। জুই কণ্ঠস্বর থামল। থামে নয়, থামাতে হলো মালার উচ্চস্বরে চিৎকার। আকস্মিকভাবে মালা কিচেন থেকে বের হতেই চোখে পড়ল জুইকে। মালা আরিফকে না চিনলেও জুইকে বেশ ভালোভাবে চিনে সে। গতবার জুই খানবাড়িতে বেড়াতে আসায় বেশ সখ্যতার ভাব জমেছিল জুইয়ের সাথে মালার, যার সূত্র ধরে এই মুহূর্তে মালা জুইকে দেখার সঙ্গে সঙ্গে উত্তেজনায় গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগলো মায়াকে। জোরে জোরে চিল্লিয়ে মায়াকে বলতে লাগলো, টুডু আফামনি গো, দেখা যান কেডা আইছে? জুই আফামনি আইছেন? তাড়াতাড়ি আয়েন গো আফা। বিষণ্ণতার থমথমে খেয়ে গেল আরিফ। কপাল কুঁচকে তাকিয়ে রইল মালার কর্মকাণ্ডের দিকে। থমথমে পরিবেশ। খানবাড়ির সাদা সোফায় গম্ভীর মুখে বসে আছে আরিফ, আর তাকে জাপটে ধরে বসে আছে গোটানো অবস্থায় মায়া। দীর্ঘ টানা পড়ার 8 মাস পর ভাই বোনের ফিরতি দেখা। আবেগী বোন ভাইয়ের কোমর 2 হাতে জাপটে ধরে বুকে মাথা রেখে সোফার উপর পা ভাঁজ করে বসে আছে। মায়া প্রথমে আরিফকে দেখে আদুরে উৎফুল্ল হয়ে কান্না বিসর্জন করলেও এখন আদরের সহিত লেপ্টে আছে ভাইয়ের প্রশস্ত বুকে। কান্না থেমে গেছে। দীর্ঘ সময় নিয়ে আরিফ থেকে থেকে মায়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিচ্ছে ধীরে ধীরে। মায়া মৃদু নাক টানছে অনেকটা কান্না করার কারণে। জুই আরিফের অন্য পাশটায় ঘাপটি মেরে বসা। দুজনকে দুপাশে নিয়ে মধ্যবর্তী স্থানে আরিফের অবস্থান। ঠিক তার সামনে হেনা খান হাসি মুখে বসে আছে। ওনার মুখভাব গম্ভীর না থাকলেও খানিকটা অস্বাভাবিক জড়তা কাজ করছে আরিফের সাথে কথা বলতে ওনার। তারও অবশ্য নির্দিষ্ট কারণ আছে, কারণটা অহেতুক নয়, যুক্তিসঙ্গত কারণ মায়াকে ঘিরেই। হেনা খান গোল গোল চোখে আরও একবার 3 ভাই বোনকে পরখ করে নিলেন অতি সন্তর্পণে। মুখে টান টান হাসি রেখে আরিফকে উদ্দেশ্য করে স্নিগ্ধ ভেজা কণ্ঠে মুখ খুললেন তিনি। আগে শফিক আসলো না যে আরিফ? তোদের সাথে শফিককে নিয়ে আসলি না কেন দাদু ভাই? গম্ভীর মুখে চোখ তুলে তাকালো আরিফ খান হেনা খানের দিকে। অতি সুন্দর সেই মুখখানা হেনা খানের। বাড়ন্ত বয়সের সাথে গালের চামড়া বয়সের কারণে ঝুলে গেল চেহারার গঠন ও সৌন্দর্যতা বলছে তিনি কিশোরী বয়সে কতটা আবেদনময়ী সুন্দরী রমণী ছিলেন। শেষ বয়সে এসেও যেন তা প্রকাশ পাচ্ছে ক্ষীণে। আরিফ গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল, নিজের সংযম শান্ত করল। হেনা খানের কথার প্রত্যুত্তরে শান্ত কণ্ঠে বলল, বাবার শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, তাই আমাকে আসতে হয়েছে জুইকে নিয়ে। তৎক্ষণাৎ স্বর্ণাভে বলে উঠল হেনা খান, সে কি হয়েছে শফিকের? সিরিয়াস কিছু নয় তো? এখন কেমন আছে তোমার বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে বাবা, তেমন কিছু হয়নি, তবে লং জার্নি করতে হাতে সমস্যা হয় ওনার, তাই উনি আসতে পারেনি। স্বস্তির নিঃশ্বাস বলল হেনা খান। যাক আলহামদুলিল্লাহ তোমার বাবা ভালো আছে, কিছু হয়নি তাতেই অনেক। কিন্তু তুমি এসেছো যে এতে কিন্তু আমি দ্বিগুণ খুশি হয়েছি। লাস্ট তোমাকে দেখেছিলাম 2-2.5 বছর আগে, তাও মায়াকে খান বাড়িতে নিয়ে আসার সময়। তখন যদিও তুমি নারাজ ছিলে আমাদের উপর, কিন্তু অবশেষে তুমি মনোমালিন্যতা পাশে রেখে ছোট বোনকে দেখতে এসেছো, সেটাই অনেক আমাদের জন্য। এখন তুমি থাকবে তো আমাদের সাথে কিছুদিন দাদু ভাই? হেনা খানের কথায় আরও গম্ভীর হলো আরিফ। খানবাড়ির সাথে ঘটে যাওয়া অতীতের তিক্ত ঘটনাগুলো পুনরায় মাথা নাড়িয়ে উঠতেই বিষিয়ে গেল আরিফের মন। তিক্ত দহনে আবারও বুক ভারী হলো তার। চুপ থাকলো, বিশৃঙ্খলা করলো না। মায়ার মাথায় ছোট করে চুমু খেয়ে শান্ত স্বরে বলল, না দাদিমা থাকতে পারবো না। চট্টগ্রাম থেকে কাল রাতে এসেছিলাম জুইকে ঢাকা পৌঁছানোর জন্য, আজ আবার রাতে ট্রেনে চলে যাব। নিজের ব্যস্ততায় ঋতুর সাথেও দেখা হয়নি আমার অনেকটা মাস, তাই ভাবলাম আমার বোন দুটোকে একসঙ্গে দেখে যাই। আরিফের কথায় ভাইয়ের বুকের থেকে তৎক্ষণাৎ মাথা উঠালো মায়া। আরিফের মুখের দিকে তাকিয়ে কষ্টে ভরাক্রান্ত কণ্ঠে বলল, তুমি আজও থাকবে না ভাইয়া আমার সাথে? আবারও চলে যাবে তুমি আমায় ছেড়ে? মায়ার কাতর কণ্ঠে হালকা স্মিত হাসলো আরিফ। মায়ার গাল টেনে আদরের সহিত হাসি মুখে বলল, তোকে শুধু কই যাবো বুড়ি, আমি আবার আসবো কয়েকদিন পর, তোকে আর জুইকে নিয়ে যেতে বাড়িতে। তখন বেশি দিন জন্য আসবো, বাড়িতে বাবা মা সবার সাথে একসঙ্গে কাটাবো, কেমন?
এখন জুইকে তোর পাশে রেখে যাচ্ছি মা, তাহলে তুই একা কথায় শুনি। দুই চোখের পাতা আবারও টইটুম্বর হলো মায়ার। কান্না জড়িত গলায় বলল, তুমি এখনই চলে যাবে ভাই? হ্যাঁ? ঠোঁট উল্টিয়ে কান্না করে পুনরায় আরিফকে জাপটে ধরল মায়া। কান্না জড়িয়ে বলল, আর একটু থাকো না ভাইয়া। মায়ের কথায় সহমত পোষণ করে পাশ থেকে তৎক্ষণাৎ বলে ওঠে হেনা খান, বোনের সাথে আজ রাতটা অন্তত থেকে যেতে পারো দাদু ভাই। আরিফের মনের বিষিয়ে যাওয়া সুপ্ত অনুভূতিটা ধারণ করেও হেনা খানের উদ্দেশ্য শান্ত থাকলো। মিহি কণ্ঠে বলল হেনা খানকে আরিফ, বোনকে নিয়ে থাকা হলে নিজের বাসায় থাকবো দাদিমা, অন্যের বিলাসিতায় দাঁড় কঠায় ঘুম আসবে না আমার। নিঃশ্বাস আটকে আছে দাদিমা আপনাদের প্রতিপত্তিতে অতলে। আরিফের কথার মানে বুঝলো হেনা খান। ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে সুপ্ত মন খারাপের রেশ টেনে বললেন তিনি, তুমি এখনো নারাজ আমাদের উপর দাদু ভাই? গম্ভীর মুখে উত্তর করলো আরিফ, নারাজ হওয়াটা কি অযুক্তিকর বা অস্বাভাবিক কোনো কিছু দাদিমা? আমার জায়গা থাকলে আপনি কি করতেন? নিশ্চয় অনেক কিছু করতেন, যেটা আমি ভাই হয়ে আজও করতে পারিনি বোনের জন্য। তুমি ভুল বুঝেছ আমাদের আরিফ। খানবাড়ির প্রতিটা সম্পর্ক খারাপ নয়, হয়তো পরিস্থিতিটা অন্য ধাঁচের ছিল, কিন্তু তাই বলে। আম্মু, আয়ন ভাইয়া আজ রাতের ফ্লাইটে। হেনা খান কথা বলতে বলতে থামলো মেহেরবান ও ফিহার হঠাৎ আগমনে। আর ফিহা কথা বলতে বলতে থামলো বেখেয়ালি চোখ পড়ায় আরিফকে দেখে। নিজের মায়ের পিছন পিছনে মুঠোফোনে দেখাতে দেখাতে খানবাড়ির সদ্য দরজা ধরে প্রবেশ করছিল সে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সামনের মানুষটার সাথে হঠাৎই মুখ দর্শনে অপদস্থ হলো ফিহা। থমকে গেল যেন জায়গায়, শিরদাঁড়া বয়ে বয়ে গেল চাপা শিহরণ। থমথমে পরিবেশটা হঠাৎই নীরব উত্তেজিত হয়ে উঠল চাপা কষ্টে দুই প্রান্তের দুটো মনের ভেতর। এতক্ষণ যাবৎ খুশিতে ঝলঝল করা ফিহা চোখ দুটোতে মুহূর্তে তীব্র ভয়ার্ত চাপা আর্তনাদ ফুটে উঠল। টইটুম্বর হলো দু চোখের পাতা। ভয়ার্ত হাত দুটোতে কম্পন সৃষ্টি হলো তৎক্ষণাৎ, যা রেস্টেনে মুহূর্তে ছিটকে পড়ল ফিহার হাতে ধরে রাখা মুঠোফোনটি ফ্লোরে। তীব্র শব্দ হলো। ফিহার হঠাৎ কাণ্ডে মনোযোগ নষ্টে বিরক্তি প্রকাশ করলো মেহেরবান। মেয়েকে রাগি চোখ রাঙিয়ে পা বাড়ালো সামনে হেনা খানের দিকে। মায়ের পাশে বসতে বসতে মেহেরবান হেনা খানের উদ্দেশ্যে বলল, ওহ, কি শফিক ভাইয়ের ছেলে মেয়ে? আমাদের শফিকের বড় ছেলে, মায়া জুয়ের বড় ভাই। কারো কথা যেন মস্তিষ্ক অবধি পৌঁছালো না আরিফের। রাগ দুঃখ কষ্টে পোষণ করে তাকিয়ে রইল ফিহার ভয়ার্থ মুখশ্রীতে সে। আরিফের মুখভঙ্গির উপর থেকে শক্ত থাকলেও ভিতর দিয়ে যেন শত টুকরোই খণ্ডিত হয়ে গেল প্রিয়সীর ছলনায়, বিশ্বাসঘাতকতায়। ভালোবাসাময় দুটো মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো ক্ষণিকক্ষণে, কিন্তু মন ভাঙচুর হওয়ার বিকট শব্দটা বিন্দুমাত্র শুনল না কেউ। দুটো মানুষ চোখে প্রকাশ পেল দুই ধরনের যন্ত্রণা। ফিহার চোখের ভয়ার্থ আর্তনাদ ঝলঝল করল, আরিফের চোখে প্রকাশ পেল প্রিয়সীর বিশ্বাসঘাতকতার তীব্র ক্রুদ্ধ। প্রিয়সীর বিশ্বাসঘাতকতা যেন বুকটা দগ্ধ দহনে আগুনে পুড়ে উঠল মুহূর্তে আরিফের। চোখের কার্নিশ লাল হতে শুরু করলো। নিজেকে সংযম করতে সে তৎক্ষণাৎ নিজের মাথা ঝুঁকিয়ে নিল, দৃষ্টি স্থির করলো ফ্লোরের দিকে। আরিফের হঠাৎ নত মস্তিষ্কের কারণটা অতি সন্তর্পণে ধরে নিল ফিহা। ভালোবাসার মানুষটির মনে ঘটে যাওয়া ঝড় তাণ্ডব তা বুঝতে পেরে মুহূর্তে চোখের পাতা টইটুম্বর হলো ফিহার। চোখের পানি টপ করে গাল গড়িয়ে পড়তে দ্রুত হাতে মুছে নিল ফিহা কেউ দেখার আগে, কিন্তু বেশিক্ষণ নিজেকে দমিয়ে রাখতে পারল না সে আরিফের নত মস্তিষ্কে ঝুঁকে বসে থাকা দেখে। বুক কেঁপে উঠল ভালোবাসার মানুষটির বেগতিক মনের অবস্থাটা বুঝতে। নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করল ফিহা, কিন্তু অবশেষে সফল হতে পারবে না ভেবে তৎক্ষণাৎ পিছনে ঘুরে যেতে চাইল ড্রয়িং রুম থেকে, কিন্তু তার আগে পিছনে ডাকলো মেহেরবান। ফিহা, কোথায় যাচ্ছ তুমি? এদিকে আসো। পিছনে ঘুরল না ফিহা, বরং সামনের দিকে তাকিয়ে কোনো রকম কান্না আটকিয়ে বলল মেহেরবানের উদ্দেশ্যে, বাইরে যাচ্ছে আম্মু, গাড়ির মধ্যে আমি একটা পার্সেল ফেলে এসেছি, সেটা নিয়ে চলে আসবো। আর দাঁড়ালো না ফিহা, যথাসম্ভব দ্রুত হাতে ফ্লোর থেকে নিজের ফোনটা তুলে নিয়ে প্রস্থান করলো সেখান থেকে। ফিহা যেতে তিক্ততায় উঠে দাঁড়ালো আরিফ মায়াকে নিয়ে। নিজের চাপা কষ্টগুলো সংযম করে মুখ ভর্তি হাসি টানলো কৌশলে। জুইও মায়ার মাথায় আদুরে হাত রেখে বুলিয়ে বলে, সাবধানে থাকিস তোরা, জুইকে তোর কাছে রেখে যাচ্ছে ঋতু, জুই খেয়াল রাখবি। সাথে এই বাড়ির সম্পর্কে বেড়া গেলে যেন জুই না আটকায়, সেটাও খেয়াল রাখবি বাইরে হয়ে, কেমন? আমি আবার আসবো তোদের নিতে কিছুদিনের মধ্যে, ভালো থাকবি কেমন? আরিফের হঠাৎ ইঙ্গিত স্বরূপ কথার মানে বুঝল না কেউ, তবে মায়া টলমলে চোখে বাইকে জাপটে ধরা অবস্থায় সম্মতি জানালো মুহূর্তে। আরিফ ভারী নিঃশ্বাস ফেলল। শ্বাসকষ্ট হচ্ছে তার খানবাড়ির ত্রিকোঠায় দাঁড়িয়ে থাকতে, নিঃশ্বাস আটকে আসছে, তাই সভ্যসুলভ বিদায় নিল সবার থেকে দ্রুত। শক্ত মনোভাব নিয়ে বেরিয়ে পড়ল খানবাড়ির চৌকাঠ বাড়িয়ে।
ধূপধাপ পা ফেলে খানবাড়ির গেটের সামনে এগিয়ে যেতে হঠাৎই কেউ একজন আরিফকে পিছন থেকে দুহাতে জাপড়ে ধরে পিঠে মাথা ঠেকিয়ে হু হু শব্দ করে কেঁদে উঠে বলতে লাগলো, আই এম সরি আরিফ, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, আমি বুঝতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ। আরিফ নড়ল না বিন্দুমাত্র, জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। এই কণ্ঠ, এই নারী, এ ছোঁয়া বহু পরিচিত তার। দীর্ঘ 3টা বছরের সহযত্নে লালন করা ভালোবাসার মানুষটি তার, যাকে ছাড়া সে প্রাণহীন মেরুদণ্ডের মতো। আজ সেই ভালোবাসার মানুষটি হঠাৎ করে চির অচেনা হয়ে গেল মুহূর্তে। দীর্ঘ 3 বছরের ভালোবাসায় বিশ্বাসঘাতকতা করল, তার সত্যিকারের ভালোবাসাটা মিথ্যা বানিয়ে দিল। কেন তার ভালোবাসাটাকে এইভাবে মিথ্যা করে দিল প্রেয়াসিনী? কেন তার এত বলার পরও একটাবার তাকে জানানোর প্রয়োজন হলো না যে তার ভালোবাসার মানুষটি এই খানবাড়িরই আত্মীয়ধর হয়? কেন দিনের পর দিন তাকে মিথ্যা বলে গেল এই বলে যে খানবাড়ির কেউ হয় না সে? কেন এতটা ছলনা করলো তার পবিত্র ভালোবাসা নিয়ে? ভাগ্য তার সহায়, সে আজ প্রিয়াসীর সত্যিটা জানতে পারল মনের অজান্তে। ভালোবাসার মানুষকে সারপ্রাইজ করতে গিয়ে সে নিজেই সারপ্রাইজ হলো প্রিয়াসীর ছলনায়। হয়তো সে এখানে না আসলে আজও জানতে পারত না তার ভালোবাসার মানুষটির বিশ্বাসঘাতকতার বিষয়টি। আরিফ ক্ষুব্ধ হলো, চোখের কার্নিশগুলোতে লাল আভা জলজল করে উঠল মনের ক্রোধিত রাগে। কিন্তু তারপরেও নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে। 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তাকিয়ে পরপর বুক ফুলিয়ে শ্বাস টানল। 2 হাত মুষ্টিবদ্ধ করে উপরের দিকে তাকিয়ে পরপর বুক ফুলিয়ে শ্বাস টানল। নিজের প্রশস্ত বুকের বাঁধন হতে ফিহার হাত দুটো জোরপূর্বক ছাড়িয়ে নিতে নিতে বলল, ভাগ্য আমার, তোমার মিথ্যের তলে হারিয়ে গেল আমার সত্যিকার ভালোবাসাটা। ফিউ, আমি কাকে দোষ দেব, কাকে বলবো আমাকে ক্ষমা করে দাও? ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি কি আমার বিশ্বাস ভালোবাসায় পুনরায় ফিরে দিবে। ফিউ, আমি তো শুধু তোমায় ভালোবেসেছিলাম, তোমাকে চেয়েছিলাম নিজের অর্ধাঙ্গিনী হিসেবে। ফিউ, হ্যাঁ, তাহলে তুমি কেন আমার সত্যিকার ভালোবাসার মিথ্যা কলঙ্কের দাগ লাগালে? আমার ভালোবাসা কি এতই অমূল্যহীন ছিল তোমার কাছে যে সামান্য সত্যিটুকু বলা প্রয়োজন মনে হলো না তোমার? জোরপূর্বক নিজের থেকে ছাড়িয়ে ফিয়াকে টেনে নিজের সামনে দাঁড় করায় আরিফ। কিন্তু তাও বেশিক্ষণ ধরে রাখতে পারল না ফিয়াকে সে, কারণ ফিয়া আবারও 2 হাতে ঝাপটা ধরে আরিফের বুকে মুখ গুজিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আই এম সরি, আই এম সরি আরিফ, তুমি আমাকে যা শাস্তি দেবে তাই মেনে নিব আমি। তারপরেও আমাকে ছেড়ে যেও না তুমি, প্লিজ প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমার ভালোবাসা মিথ্যা বলো না, আমি মরে যাব তুমি না। আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি, কিন্তু আমি নিরুপায় ছিলাম তোমার ভালোবাসায়। তোমাকে হারাতে চাই না বলেই আমি তোমাকে প্রতিবার মিথ্যা বলেছিলাম যে আমি খানবাড়ির কেউ হই না, আমি খানবাড়ির কাউকে চিনি না, আমার সাথে খানবাড়ির কোনো সম্পর্ক নেই। সত্যিটা বললে আমি তোমাকে হারিয়ে ফেলতাম আরিফ। তোমাকে ছাড়া, তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না বলেই মিথ্যার পথ অবলম্বন করেছিলাম এতদিন। এখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি নিঃস্ব হয়ে যাব তুমিই না। প্লিজ এতটা স্বার্থপর হও না তুমি, আমাকে ক্ষমা না করো তারপরও আমাকে ছেড়ে যেও না প্লিজ আরিফ, আমি মরে যাব। ফিয়াকে নিজের অশান্ত বুক থেকে সরানোর চেষ্টা করলো না আরিফ। অস্থির মনে 2 হাত রাখলো কোমরে। আকাশের দিকে তাকিয়ে পরপর কয়েকবার বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল সে। আজ দীর্ঘ 3টা বছরের সম্পর্ক তার ফিয়ার সাথে। মায়াকে খানবাড়িতে নিয়ে আসার 6 মাস পূর্ব থেকে তাদের বন্ধুত্ব। তখন ফিয়ার অবস্থান লন্ডনে। তাদের দুজনের দীর্ঘ 8 মাসের বন্ধুত্বের সম্পর্কে গভীর ভালোবাসার রূপ নিল আরও 2 বছর 5 মাস আগে। সব মিলিয়ে 3 বছর 1 মাসের পূর্ব পরিচিত তারা। ফিহা চঞ্চল কিশোরিনী ছিল, তারপরও আরিফ অতি সন্তর্পণে ফিয়াকে নিজের মাঝে সামলে নিল। ডুবে যেতে লাগলো একে অপরের ভালোবাসায়। ফিহা বাংলাদেশে আসার পর থেকে তাদের সময়ে অসময়ে কারণে অকারণে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ বাড়ল, ভালোবাসার গভীরতাটা বাড়ল। হয় ফিহা চট্টগ্রাম গিয়ে ঘুরে আসতো আরিফের সাথে দেখা করতে, নয়তো আরিফ সময়ে অসময়ে ঢাকায় এসে হাজির হতো ফিয়ার সাথে দেখা করতে। ভালোই চলছিল তাদের ভালোবাসাময় দিনগুলো। কিন্তু ফিয়া রিলেশনের 5 মাসের মাথায় হঠাৎ একদিন জানতে পারলো আরিফ যে মায়া তার আপন ছোট বোন হয়। সেই সাথে জানতে পারলো আরও একটা চরম সত্য, আরিফ খানবাড়ির কাউকেই পছন্দ করে না। সেদিন আরিফ ফিহাকে আরও জানিয়েছিল নিজের বিষিয়ে যাওয়া মনের বক্তব্যটি। জীবনের কখনো কোনো পরিস্থিতিতে খানবাড়ির সাথে সম্পর্ক মারাবে না সে, এবং অপেক্ষা আছে কখন সে নিজের বোনকেও খানবাড়ির 4 দেয়াল থেকে মুক্ত করে নিয়ে যাবে সেই আশায়। মিথ্যে দিয়ে শুরু সম্পর্কগুলো দীর্ঘস্থায়ী হয় না ফিউ, তাই আমাদের তো টিকলো না। তোমার মিথ্যা দাবিতে আমার সত্যিকার ভালোবাসাটা আজ ইতি ঘটলো ফিউ। তুমি শুনতে পারছো আমার বুক পাটা আর্তনাদ?
আমার কষ্ট হচ্ছে প্রিয়, ভীষণ কষ্ট হচ্ছে। অবস্থানটা নিজ রুমেই মায়ার। রাত 8টা কি 9টা। গায়ে হৃদের সেদিনকার ব্রাউন জ্যাকেটটি জড়ানো। নিজের অর্ধ পড়ার বই খাতাগুলো এলোমেলো অবস্থায় পড়ার টেবিলের উপর খোলারত রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অন্যমনস্ক হয়ে মায়া। দৃষ্টি ছলছল, টইটুম্বর আখি নয়ন। গুটি হাতে চেপে ধরে আছে হৃদের মাস্কটি। দৃষ্টি স্থির করা হৃদের সেই মাস্কটির উপর। মায়া কান্নায় নাক টানল। কিশোরী আবেগটা যেন কিছুতেই দমিয়ে রাখতে পারছে না। এতদিন হৃদের ভয়ে আষ্ট হয়ে হৃদের সামনে যেতে ভয় করলেও আজকাল কেন যেন মায়া হৃদকে প্রচণ্ড মিস করছে। বিশেষ করে যবে থেকে শুনেছে তার বিয়েটা হয়েছে মিস্টার ভিলেনের সাথে, তবে থেকে মনটা যেন আরও ব্যাকুল হয়ে থাকে হৃদের একটু মুখদর্শনের জন্য মায়ার। কিন্তু মায়ার পাষণ্ড মিস্টার ভিলেনটাও অনেক নির্দয়। মায়াকে ছেড়ে আজ গোটা 4 দিন ধরে ভিন্ন দেশে রয়েছে সে। কোথায় আছে তাও কেউ জানে না, আর না কারোর সাথে যোগাযোগ করে। বিগত 4 দিন মায়া আড়ি পেতে হেনা খান ও আরাফ খানের কথা শুনত একটু করে জানার জন্য তার মিস্টার ভিলেন কোথায় আছে, ভালো আছে কিনা। কিন্তু বরাবরই নিরাশ হতো এটা শুনে যে মায়ার মিস্টার ভিলেন আসলে কারোর সাথেই যোগাযোগই করেনি বিগত 4 দিনে। মায়া ঠোঁট উল্টায় কান্নায়। মনের কষ্টে তিত্তির করে কেঁপে ওঠে মায়ার ওষ্ঠদ্বয়। টইটুম্বর হওয়ার চোখের জল গায়ে গড়িয়ে পড়তেই জ্যাকেটের হাতা দিয়ে গাল মুছে নিল। ঘুরে তাকালো ড্রেসিং টেবিলের আয়নার দিকে। নিজের অশ্রুসিক্ত প্রতিবিম্বটা চোখে পড়তেই অভিমানী হতে তৎক্ষণাৎ দুগাল ভালো করে মুছে নিল মায়া। মনোভাব শক্ত করল দৃঢ় অভিমানে। যে ব্যক্তি একবার তাকে বলে যাওয়ার প্রয়োজন বোধই মনে করেনি, তার জন্য কিসের মন খারাপ আবার মায়ার? সে কেন কষ্ট পাবে এমন বাজে লোকের জন্যে? দুনিয়াতে কি মন খারাপের কারণের অভাব পড়েছে মায়ার জন্যে যে বাজে লোকটার জন্য বসে বসে তাকে মন খারাপ করতে হবে? দরকার পড়লে সে মালার থেকে মন খারাপ ভাব ধার নিবে। মালা সারাদিন যে পরিমাণ কষ্ট বিলায় মন খারাপ করে বাংলা সিনেমা দেখে দেখে, সেও না হয় মালার শোকে কাতর হয়ে কষ্ট বিলাবে, মন খারাপ করবে সমান তালে। তারপরও মায়া এই বাজে মিস্টার ভিলেনের জন্য কাঁদবে না, মন খারাপও করবে না একদম। মায়া প্রচণ্ড অভিমানে নিজের হাত চেপে ধরে। হৃদের মাস্কটি ঠাস করে রাখলো ড্রেসিং টেবিলের উপর। অভিমানের জিদ্দে গায়ে জড়ানো হৃদের জ্যাকেটটা টেনে খুলতে খুলতে গিয়েও হঠাৎ থেমে গেল। কপাল কুচকে নাক লাগলো হৃদের জ্যাকেটের কলারের উপর। মুহূর্তেই মায়ার নাকে ভাজলো জ্যাকেটের মধ্যে মিশ্রিত হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণটি। কিশোরীর নির্মায়ায় শরীরময় মৃদু কেঁপে উঠে তৎক্ষণাৎ দুচোখ বন্ধ করে নিল উত্তেজনায়। শরীরের কম্পন কমল না, বরং জোরালো হলো দৃঢ়ভাবে। গুটি হাতে শক্ত করে চেপে ধরে রাখলো হৃদের জ্যাকেটটিকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে পুনরায় চোখ মেলে তাকালো। মৃদু কম্পিত হাতে আবারও হৃদের জ্যাকেটের কলার টেনে নাকে লাগিয়ে চোখ বন্ধ করে বার কয়েক নিজের মাঝে শ্বাস টানল মায়া। হৃদের শরীরের মিষ্টি ঘ্রাণে মায়ার মন প্রাণ জুড়ে বয়ে গেল শীতল হাওয়া। স্থির মায়ায় আসক্ত চোখ দুটো মেলে পুনরায় তাকায় আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে। কম্পিত হাত বুলিয়ে হৃদের জ্যাকেটটার উপর স্পর্শ করতেই মায়ার শিরোধারায় যেন এক অদ্ভুত শিহরণ সৃষ্টি হলো। মনে হলো এই বুঝি হৃদ মায়ার শরীরের সাথে লেপ্টে আছে গভীরভাবে। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল নিজের ভাবনার জন্যে। উত্তেজিত হয়ে দ্রুত হাতে মায়া নিজের গায়ের থেকে হৃদের জ্যাকেটটা টেনে খোলার মধ্যে দিয়েই পেছন থেকে কেউ একজন ভারী বিস্ময়কর কণ্ঠে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, রিটু, কি হয়েছে তোর? এমন অদ্ভুত আচরণ করছিস কেন? মায়া চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল জুইয়ের বিস্ময়কর দৃষ্টি। থমথম খেয়ে যায় মায়া। জুই এই রুমে কখন এসেছে জানা নেই মায়ার। জুইয়ের অনুপস্থিতিতেই মায়ের হৃদের জ্যাকেটটা গায়ে জড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে জুইয়ের আগমনে ও তীক্ষ্ণ প্রশ্নে খানিকটা ইতস্তত বোধ করলো মায়া। জুইয়ের দিকে তাকিয়ে মিনমিনি গলায় বলল, তুই বুঝবি না। মায়ের কথা পছন্দ হলো না জুইয়ের। কপাল কুচকে তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে দেখে নিয়ে ধূপধাপ পা ফেলে এসে বসলো মায়ার সম্মুখে বিছানার উপর। পা ঝুলিয়ে বসতে বসতে বলল, তো বুঝা আমাকে, আমি তোর থেকে বড়, তাই সবকিছু তোর আগে আগেই বুঝবো। তুই বল শুধু। মজা নিব কেন? তুই কি আমার ভাবি লাগিস? হ্যাঁ। তাৎক্ষণিক স্বর্ণাভে কিছু মনে পড়তেই মায়া চমকে ওঠে। নিজের ভুল শুধরিয়ে তুমুল গতিতে জুইয়ের উদ্দেশ্যে বলল, হ ভাবি লাগস তো তুই আমার। মজা করা যায় তো তোর সাথে। মায়ের খাপছাড়া কথায় মুহূর্তে থমকায় জুই। ভুলে যাওয়া বিষয়গুলো পুনরায় একে একে মনে পড়তে ভীষণ ভয় জড়তা কাজ করলো নিজের মাঝে জুইয়ের। কিন্তু দমে গেল না মায়ের সামনে, বরং চোখ মুখ শক্ত করে ক্ষিপ্ত কণ্ঠে বলল, ভাবি তো তুই আমার লাগস, সেই সুবাদে একটা মজা তো আমিও করতে পারি। জামাইয়ের বিরহে বিরোহিনী হয়ে যে তুই রাত বিরাতে জামাইয়ের জ্যাকেট পরে ভং সেজে থাকিস, সেটা কি আমি কাউরে কইছি? তুই যে এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করলি, আমি কি সেটাও কাউরে কইছি? কই নাই তো।
একদম চুপ থাকছি বিগত 3 মিনিট ধরে। দরকার হলে আরো 3 মিনিট চুপ থাকবো, কিন্তু 4 মিনিটের মাথায় বোম ফাটামু তোর শ্বশুর বাড়ির মানুষদের কানে। যা যা, দেখছি সব কমু। এখন বল তুই কোনটা চাস? আমার সাথে ভাবে ভাবি খেলবি নাকি বোন হয়ে চুক্তিপত্র করবি? চুক্তিপত্রে থাকবে যে তুই ভালোই ভালোই সত্যিটা আমারে জানাবি, সম্মানের সহিত কোনো রকম বনিটা ছাড়া। এখন বল কোনটা করবি তুই? নিজের চুরি ধরা পড়ার ভয়ে খানিকটা দমে গেল মায়া জুয়ের সামনে। বনিতা না করে সোজা সাপটা বলল, কি শুনতে চাস তুই? এই তো ময়না লাইনে আইসো। এখন আমি যা প্রশ্ন করছি তা বলে ফেলতো ময়না। তোমার এই অদ্ভুত আচরণের কারণ কি? তুমি যে এতক্ষণ ধরে আয়নার সামনে দাঁড়িয়ে রং ঢং করছিলা, সেটার আসল কাহিনী কি প্রকাশ করো আমাকে। আর এই জ্যাকেটটা কার? এই জ্যাকেটের মালিক কে ভাই? না, এটা আমার জ্যাকেট। তোর সাইজের জ্যাকেট কি দুনিয়াতে কম পড়েছে? হ্যাঁ, এই জ্যাকেট তোর কিভাবে হয়? প্রথমত এই জ্যাকেটের চেহারাটা একটা ছেলে ছেলে ভাব, মেয়েলি কোনো ভাব নাই জ্যাকেটের গায়ে। দ্বিতীয়ত এই জ্যাকেটের ভিতর তোর মতন রিক্তা 3টা আনাহাসে জায়গা পাবে। জ্যাকেটের শরীরটা হাতু অবধি ঠেকছে, আর হাতা দুটোর কথা তো নাই বললাম। জ্যাকেটের হাত দুটো তোর হাতের থেকে 1 হাত বেশি বড় হয়ে ঝুলে আছে। এখন তুই আমারে বুঝা, এই জ্যাকেটের মালিক তুই কেমনে হইলি? জুয়ের পরপর যুক্তিতে খানিকটা হাসফাস করলো মায়া। ইতস্তত গলায় বলল, আমারই, আসলে উনি দিছে আমায়। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর উনি কে আবার? ভাই দিছে? আর কথা বাড়ালো না জুই, চুপ করে গেল। কারো পার্সোনাল বিষয়ে কথা না বলায় বেস্ট বাবা শিখেছে, তাই মায়ার বিষয়গুলো আর ঘাটালো না জুই। তবে প্রসঙ্গ পাল্টে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলো মায়াকে, ফিহা আপুর ব্যাপারে কিছু বলতে পারিস তুই? মুড অফ দেখলা। হৃদের জ্যাকেটটা ভাঁজ করে নিজের কাবাটে তুলে রেখে পিছনে ঘুরে মায়া জুয়ের প্রশ্নের উত্তরে বলল, না তো, কেন কি হয়েছে ফিহা আপু? জানি না, আপুর রুম থেকে আসলাম মাত্র। ওনাকে আমার কাছে স্বাভাবিক মনে হলো না, অস্বাভাবিক লেগেছে। অনেক সময় নিয়ে কান্না করলে যেমনটা লাগে তেমনটাই লেগেছে আমার কাছে। হয়তো কোনো বিষয় নিয়ে আপসেট। তুই কি জানিস কিছু? না, আপুকে দুপুরও তো ঠিক দেখলাম হাসি খুশিতে ছিল। হঠাৎ কি হবে ওনার? তোকে কিছু বলেছে আপু? আমি প্রশ্ন করেছিলাম, আপু কিছু বলেনি আমার। উল্টো আমার সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করছিল, তাই দ্বিতীয়বার প্রশ্ন করার সাহস হয়নি। হয়তো পার্সোনাল বিষয় হবে, তাই কিছু শেয়ার করতে চাচ্ছে না আমাকে। হয়তো। মায়া নিজের বাক্যে ইতি ঘটিয়ে পুনরায় প্রস্থান করলো নিজ পড়ার টেবিলে। মায়া চেয়ার টেনে বসতে বসতে জুই কৌতূহল নিয়ে আবারও মায়াকে প্রশ্ন করে বলে, আচ্ছা ঋতু, জিজুকে মনে হয় বাড়িতে তেমন একটা থাকে না, তাই না? নিজের বই খাতা নিজের কাছে টানতে টানতে মায়া বলে, জিজু সব সময় থাকে কোথায় ঋতু? জুয়ের পরপর প্রশ্ন মুহূর্তে তেতে উঠল মায়া নিজের ভেতর জমানো অভিযোগের কারণে। যার রেশ টেনে নাকমুখ কুচকে বলে উঠল, তোর জিজু শ্বশুর বাড়িতে থাকেন সবসময়, বউকে ছাড়া ওনার এখানে থাকতে ভালো লাগে না বিদায় 2 দিন পর পর চলে যায় শ্বশুর বাড়িতে গোপনে। এবারও তাই করেছে, কাউকে না জানিয়ে শালাকে নিয়ে চুরি করে ফিরতে চলে গেছে সে শ্বশুর বাড়িতে। বিস্মিত কণ্ঠে বলল জুই। শ্বশুর বাড়ি, বউ, শালা, এগুলো কি আবার জিজুর? আগের ন্যায় বলে উঠল মায়া। যেখানে 2 দিন পর পর উনি চলে যায় সেটা হলো ওনার শ্বশুর বাড়ি, আর বউ হলো ওনার কাজ। সারাদিন লেপটে থাকে এই বউ নামক কাজের সাথে, আলাদা করাই যায় না। খাওয়া দাওয়া ঘুম সব বাদ, এই বউ পাইলেই চলছে তার। বাকি আমরা সবাই জলে আর তলে ওনার জন্য। আর শালা হইল আরিফ, সারাদিন ভাই ভাই করে মুখে ফেনা তুলে ফেলে। যেখানে যাবে সেখানেই থাকবে এই শালা নামক প্রাণীটি। না আমার জামাই নিজের শালারে ছাড়তে চায়, আর না ওই শালা তার দুলাভাইরে ছাড়তে ইচ্ছুক। একমাত্র টয়লেট ছাড়া বাকি সব জায়গায় শালা দুলাভাই সঙ্গ গলাগলি ভাব, জড়ালো আঠার মতো, একদম ছাড়াছাড়ি নয়। মায়ের এমন কথায় মুহূর্তে জুই গড়াগড়ি করে বিছানায় লুটপুট চালায় হাসতে হাসতে। দিনটা বৃহস্পতিবার, ব্যবসা গরম, খাখা রোদময় দুপুর। কলেজ হাফ ডেতে ছুটি হয়। সবেমাত্র কলেজ থেকে ফিরল মায়া খান বাড়ির গেট ধরে। গাড়ি থেকে নামতে চোখ মুখ কুচকে আসে তপ্ত রোদে মায়ার। প্রখর রোদ থেকে বাঁচার জন্য তৎক্ষণাৎ নিজের মুখের সামনে একটা হাত ধরে ছায়া দিল। রয়ে শয়ে ধীরস্থে সামনের দিকে পা বাড়াতে গিয়ে অসাবধানতা বশত শু লেসটার সাথে নিজের পা ভেজে হোঁচট খেয়ে পড়তে গিয়ে গাড়ির সাইড ধরে ব্যালেন্স ঠিক করলো মায়া।
প্রচণ্ড বিরক্ত নিয়ে নিজের পায়ের দিকে তাকায়। জুতার শুলেস দুটো খোলা অবস্থায় জমিনে গড়াগড়ি খেতে দেখে মায়া বিরক্তি নিয়ে তপ্ত শ্বাস ফেলে উপর হয়ে ঝুঁকে নিজের পায়ের শুলেস বাঁধার চেষ্টা করলো, কিন্তু সেটাও দীর্ঘক্ষণ করতে পারল না। কয়েক সেকেন্ডের ব্যবধানে একটা শক্তপোক্ত হাত মায়ার ঝুঁকে থাকা মাথাটা পেছন থেকে নিজের 5 আঙ্গুলের মধ্যে দাবিয়ে চেপে ধরে মায়াকে দাঁড় করিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মায়াকে নিজের সম্মুখে দাঁড় করায় জোরালোভাবে ব্যক্তিটি। মায়ার ভয়ার্ত থমথমে দৃষ্টি ব্যক্তিটির দিকে তাকাতেই বাঁকা হেসে বলে উঠল ব্যক্তিটি, হ্যালো ম্যাডাম, ভালো আছেন? মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল হঠাৎ হৃদের উপস্থিতিতে। অনাকাঙ্ক্ষিতভাবে হৃদকে নিজের সামনে পেয়ে খানিকটা অপদস্থ হলো। ভয়ার্ত হলো মায়ার মুখশ্রী। উত্তেজিত হয়ে 2 কদম পিছাতে গেলে মায়ের পিঠ ঠেকলো গাড়ির দরজার সাথে। হৃদ বাঁকা হেসে এগিয়ে আসলো। গাড়ির উপর এক হাত রেখে মায়ের মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ে একটা ভ্রু উঁচু করে বলে উঠল, কি ম্যাডাম, বেহুশ হবে মনে হচ্ছে? এত অল্পতে জ্ঞান হারালে চলবে? হ্যাঁ, আমার অনেক কিছু করা বাকি, আর আপনার অনেক কিছু সহ্য করা বাকি। আমি নিজের শ্বশুর বাড়ি নিজের প্রথম বউ ফেলে শালাকে নিয়ে চলে এসেছি আপনার টানে, আর আপনি বেহুশ হবার ধান্দায় আছেন ম্যাডাম। মায়া চমকে উঠে হৃদের দিকে চোখ বড় বড় করে তাকায়। রাতে জুইকে বলা কথাগুলো হৃদের কান অবধি কিভাবে পৌঁছালো তা জানা নেই মায়ার। জুই কখনো হৃদকে এসব বিষয়ে বলবে না সে ধারণাও আছে মায়ার। তবে রাতে মায়ার কথাগুলো জুইকে গোপনীয়ভাবে বলেছিল, যেটা হৃদের কান অবধি পৌঁছাবার নয়, কিন্তু তারপরেও হৃদের কান অবধি পৌঁছালো মায়ার গোপনীয় কথাগুলো। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলল বার কয়েক। হৃদের ভয়ে উত্তেজনায় পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না, কারণ তৎক্ষণাৎ নিজেকে হৃদের 2 হাতের মধ্যস্থে আটকা পেল সে। কি করবে? নিজের উত্তেজনায় মায়া সাথে সাথে নিজের 2 হাতে মুখ ঢেকে ফেলল হৃদের ভয়ে। হৃদ কপাল কুচকায়। তীক্ষ্ণ চোখে মায়াকে পর্যবেক্ষণ করতেই তার চোখ ঝলমল করে উঠল। মায়ের বাম হাতে থাকা সাদা পাথরের হীরার আংটিটি। কয়েক সেকেন্ড সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো মায়ের বাম হাতে ঝলমল করা আয়নের দেওয়া সে এঙ্গেজমেন্ট আংটিটার দিকে। হৃদ বিরক্তি নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মায়ের বাম হাতটা নিজের এক হাতের মুঠোয় নিতে জোর খাটালো মায়া। ভয়ার্ত মায়া হৃদের হাত থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে হৃদ বিরক্তির রাগী চোখে তুলে তাকালো মায়ার দিকে। দমে গেল মায়া। কম্পিত হাতে ঠায় দাঁড়িয়ে রইল জায়গায়, নড়াচড়া করলো না। হৃদ মায়ার ভয়কে প্রাধান্য না দিয়ে মায়ার বাম হাতটা নিজের সামনে ধরে আংটিটিকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলে উঠে, এটা এখন আপনার হাতে কি করে? ফেলে দিলেন না কেন? হৃদের কথায় মায়া এক পলক নিজের বাম হাতের আংটিটা দেখে নিয়ে পুনরায় চোখ আউড়িয়ে তাকায় হৃদের বিরক্তিমাখা ফেসের দিকে। হৃদের রাগে লালচে ওঠা মুখটা চোখে পড়তেই ভয়ে মায়া আবারও কয়েকবার শুকনো ঢোক গিলল পরপর। ভয়ার্ত ঠোঁট দুটো জিহবা দিয়ে ভিজিয়ে নিয়ে মিহি কণ্ঠে বলল, এটা আয়ান ভাইয়ের আম্মু আমায় গিফট করেছিল অনেকদিন আগে। দাদিও জোর নিষেধ করে বলেছিল এটা আমায় খুলতে না। এখন এটা ফেলে দিলে তাতি আমায় বকা দিবে মিস্টার ভিলেন। মায়ের কথা যেন হৃদের রাগটা কমলো না, বাড়লো, কিন্তু তারপরও মায়ের সাথে কোনো প্রকার রাগ প্রকাশ করলো না, সংযম করলো নিজেকে। তবে তৎক্ষণাৎ মায়ের অনামিকা আঙ্গুল থেকে আংটিটা খুলে নিতে নিতে হাঁক ছেড়ে ডাকলো হৃদ আসিফকে। কয়েক সেকেন্ডের মধ্য দিয়ে আসিফ হাজির হতে হৃদ আংটিটা হাত বাড়ি আসিফকে দিতে দিতে বলল, ধর, তোর ভাবি তোকে এই আংটিটা গিফট করেছে। তোর একটা গার্লফ্রেন্ড আছে না, তাকে আংটিটা বিক্রি করে চকলেট কিনে দিবি। হৃদের সোজাসাপটা কথায় মুহূর্তে থমথমে খেয়ে যায় আসিফ। সচকিত গেল তার গোপনীয় কথাগুলো হৃদকে প্রকাশ করতে দেখে, কারণ সে নিজেও এখন পর্যন্ত মেয়েটাকে নিয়েও শিওর নয়। ভালো লাগে বিদায় মেয়েটার সাথে জোরপূর্বক কথা বলে ব্যাস এইটুকুই, তাও সেটা অল্প দিনের মাত্র। ভালোবাসার সম্পর্ক এখনো শুরু করে নেই, আর এই সবটাই ছিল হৃদের গোপনে। তাহলে হৃদ ভাই জানলো কিভাবে? আরিফের মনে প্রশ্নগুলো 2 সেকেন্ড টিকলো না হৃদকে নিয়ে। সাথে সাথে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। এইভাবে যে হৃদ খান দুর্দান্ত বিচক্ষণতার মানুষ, কতটা তীক্ষ্ণ মাইন্ডে সেটা তার থেকে কি ভালো জানে। আর গ্যাংস্টার সাম্রাজ্যে একা আধিপত্য বিস্তার করাটা হয়তো চারটিখানি কথা।